হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তোমরা ভালো আছো? জি স্যার, আপনি ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা জয়েন করো, কেমন? আমরা 2-3 মিনিট 3-4 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। তো তোমরা জয়েন করতে থাকো, কেমন? ওকে স্যার।
আসসালামু আলাইকুম। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে। Now I am sharing my page, okay? স্যার তোমাদের ক্লাস বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার হয়নি আপাতত। আরো স্লোলি বলা দরকার আছে কিনা? হ্যাঁ, তোমাদেরকে আরো স্লোলি বলা দরকার আছে কিনা? নাকি বুঝতেছো আমার কথা? জি স্যার, বুঝতেছি। বুঝছি। Up to previous class we have completed up to this position, so I hope that you have understood what I was trying to say in my last class. I hope that you have understood all of the things and try yourself best to understand my lecture. If you have any problem in that case, please ask me question so that I can give you the clear concept. তাহলে আমি বাংলাতেই বলি এখন, কারণ হচ্ছে যে জি স্যার। ইংলিশে বললে তোমরা দেখা যাবে যে কিছুই বুঝতে পারতেছো না। হ্যাঁ স্যার, আমরা কিছুই বুঝতে পারি না। স্বীকার করলে নাকি যে কিছু বুঝতে পারতেছো না আর কি? তো হচ্ছে যে আমরা এখন হচ্ছে টাইম স্যার, লেকচারগুলো একটু যদি জলদি জলদি আপলোড করে দিতেন তাহলে যে দিনেরটা আমরা একটু রিভিউ করে নিতে পারতাম। আচ্ছা ঠিক আছে স্যার, ভিডিও আছে না? ভিডিও তো পরে শুনতে মানে মাথার মধ্যে যাতে থাকে আর কি, না সেজন্য আর কি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা স্যার দিয়ে দিব। তো হচ্ছে যে এখানে লক্ষ্য করো যে নাও আই এম ট্রাইং টু give you the clear concept about the time complexity analysis. Time complexity analysis of insertion sort. অর্থাৎ আমরা বের করতে চাচ্ছি থিওরিটিক্যাল টাইম, যে থিওরিটিক্যাল টাইম কেমন লাগবে। তুমি ধরো একটা অ্যালগরিদমের টাইম বের করতে চাও, তাহলে তুমি থিওরিটিক্যাল টাইম কিভাবে বের করতে হয় সেটা দেখো। এর মধ্যে দুইটা বিষয় আছে মনে রাখবা। একটা বিষয় হচ্ছে যে যখন ইটারেটিভ অ্যালগরিদম হবে তখন তুমি টাইম বের করবা লাইন বাই লাইন ক্যালকুলেশন করে। এখন তুমি বলতে পারো স্যার ইটারেটিভ অ্যালগরিদম মানে কি? ইটারেটিভ অ্যালগরিদম মানে যে অ্যালগরিদম আমরা লুপ দিয়ে করি।
আইদার ফর লুপ হতে পারে, হোয়াইল লুপ হতে পারে, ডু হোয়াইল লুপ হতে পারে। এই যে লুপ দিয়ে যদি আমরা প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করি তাহলে সেই অ্যালগরিদমকে আমরা বলবো হচ্ছে ইটারেটিভ অ্যালগরিদম। তাহলে ইটারেটিভ অ্যালগরিদমের সময় তোমাকে লাইন নাম্বার দিয়ে 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 ক্যালকুলেশন করতে হবে। আর যদি রিকারশন দিয়ে করা হয়, তোমাদেরকে কিন্তু এসপিএল কোর্সে রিকারশন পড়ানো হয়েছে, তো তুমি যদি রিকারশন দিয়ে করো তাহলে হচ্ছে যে রিকারশন দিয়ে যদি করো তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু রিকারেন্স রিলেশন বের করতে হবে। রিকারেন্স রিলেশন ফর টাইম, ওটা সময়ের রিকারেন্স রিলেশন বের করতে হবে, করে সেই রিকারেন্স রিলেশনটাকে তোমাকে সলভ করতে হবে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? আমি কি বলছি বুঝছো? স্যার একবার বলেন। আমি বলছি যে যদি আমাদের অ্যালগরিদমটা ইটারেটিভ হয় তাহলে তাহলে তুমি লাইন নাম্বার দিয়ে দিয়ে ক্যালকুলেশন করতে হবে। লাইন নাম্বার দিবা তুমি, লাইন নাম্বার, লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4, লাইন 5, লাইন 6, লাইন 7 এরকম করে করে লাইন নাম্বার দিয়ে দিয়ে তুমি হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। আর যদি ইটারেটিভ অ্যালগরিদম না হয়, যদি রিকার্সিভ অ্যালগরিদম হয় তাহলে তোমাকে রিকারেন্স রিলেশন ফর টাইম এটা বের করতে হবে, তারপরে সেই রিকারেন্সটাকে সলভ করতে হয়। যে রিকারেন্সটা তুমি লিখছো, যে রিকারেন্স রিলেশন ফর টাইম যেটা লিখছো সেটাকে হচ্ছে তোমাকে আবার সলিউশনও করতে হবে, সলিউশন করে বের করতে হবে। এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে যে স্যার ইটারেটিভ অ্যালগরিদম মানে কি? ইটারেটিভ অ্যালগরিদম মানে যে অ্যালগরিদমকে তুমি লুপ দিয়ে করেছো, ফর লুপ দিয়ে করেছো, অথবা হোয়াইল লুপ দিয়ে করেছো, অথবা ডু হোয়াইল লুপ দিয়ে করেছো, এইরকম যদি অ্যালগরিদম হয় তাহলে হচ্ছে তোমাকে হচ্ছে সেই অ্যালগরিদম আমরা বলবো ইটারেটিভ অ্যালগরিদম। অর্থাৎ তুমি লুপ দিয়ে করেছো, ফর লুপ দিয়ে হতে পারে, হোয়াইল লুপ দিয়ে হতে পারে, ডু হোয়াইল লুপ দিয়ে হতে পারে, যে সেই ক্ষেত্রে আমরা সেই অ্যালগরিদমকে বলবো ইটারেটিভ অ্যালগরিদম। আর রিকারশন দিয়ে যদি আমরা করি, রিকারশন এসপিএল এ আমি আমার সেকশনে পড়িয়েছি, আমি জানি না তোমাদের সেকশনে টিচাররা পড়িয়েছেন কিনা, না পড়াইলেও সমস্যা নাই, কারণ আমি এই কোর্সে অনেক রিকারশন পড়াবো। সুতরাং হচ্ছে যে রিকারশন দিয়ে যদি করো তাহলে সেই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি বের করতে হলে তোমাকে রিকারেন্স রিলেশন ফর টাইম এটা বের করতে হবে, তারপর আবার রিকারেন্স রিলেশনটাকে সলিউশন করতে হবে, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো হচ্ছে যে এ হলো মোটামুটি ভাবে কথাবার্তা তোমাদেরকে আমি বললাম। তো এখন আসো যে আমি একটা ইটারেটিভ দেখতে পাচ্ছ ইনসারশন সর্টের যে অ্যালগরিদমটা আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম সেই অ্যালগরিদমটারই আমি টাইম বের করব, যে অ্যালগরিদমটা গত ক্লাসে আমি ইনসারশন সর্টের জন্য পড়িয়েছি। তুমি দেখো এই যে অ্যালগরিদমটা আছে এর মধ্যে একটা হোয়াইল লুপ আছে, একটা ফর লুপ আছে। তুমি যদিও বলতে পারো যে স্যার আমি তো হোয়াইল লুপ এভাবে লিখি না, আমি তো সিতে হোয়াইল লুপ আরেকভাবে লিখি, আপনি এইভাবে লিখছেন কেন? আমি আসলে এই অ্যালগরিদমটাকে আমি প্যাসকেল ল্যাঙ্গুয়েজে লিখেছি। প্যাসকেল ল্যাঙ্গুয়েজে ফর লুপকে এইভাবে লিখে, হোয়াইল লুপকে এইভাবে লিখে। কিন্তু তুমি তো জানো হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, তুমি বলতে পারো স্যার আমি তো সি ল্যাঙ্গুয়েজ জানি, তাহলে তো আমার জন্য সমস্যা হবে না। আমি ভালো করেই দেখাবো, সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ বেশিরভাগ বইগুলোই প্যাসকেল ল্যাঙ্গুয়েজে লেখা, বিভিন্ন ডাটা স্ট্রাকচার বইগুলো প্যাসকেল ল্যাঙ্গুয়েজে লেখা। প্যাসকেল ল্যাঙ্গুয়েজ তোমরা যদিও জানো না, কিন্তু আমি জানি এই কারণে, কারণ বুয়েটে আমাদেরকে ফার্স্ট ইয়ারে তোমরা যে এখানে ছিলা প্রথম দিকে, তো হচ্ছে যে এসপিএল কোর্সে আমাদেরকে পড়িয়েছিল হচ্ছে প্যাসকেল ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমরা প্যাসকেল ল্যাঙ্গুয়েজ জানি। আমরা প্যাসকেলও জানি কারণ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল সি ল্যাঙ্গুয়েজ, সেটাও আমরা জানি, C++ হচ্ছিল।
তো বইটা আমাদেরকে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পড়িয়েছে, সেজন্য আমরা জানি সেগুলো, প্যাসকেল ল্যাঙ্গুয়েজটা আমাদের জানা আছে। তো তোমরা না জানলেও সমস্যা নাই, স্যার এই কোর্সে একটু একটু করে বলবো, বললে ইনশাল্লাহ তোমরা পারবা। দেখতে পাচ্ছ এই যে আমাদের এখানে ইনসারশন সর্টের যে অ্যালগরিদমটা লেখা আছে, সেই অ্যালগরিদমে লক্ষ্য করো আমাদের দুইটা লুপ আছে, একটা আছে হোয়াইল লুপ, একটা আছে ফর লুপ। আমি যদিও প্যাসকেল ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্যাসকেল দিয়ে এই ইয়েটা লিখেছি, অ্যালগরিদমটা লিখেছি। তুমি যখন ল্যাবে কাজ করবা তখন তোমরা যেটা করবা, এই প্যাসকেলে লেখা অ্যালগরিদমটাকে তোমরা যেটা করবা সেটা হলো তোমরা সি থেকে কনভার্ট করে নিবা। যদিও আমি প্যাসকেলে লিখছি কিন্তু বলছি এই প্রোগ্রামকে তোমরা সি তে কনভার্ট করে নিবা। তাহলে আমাদের লক্ষ্য করো, এখন আমরা আমাদের ইনসারশন সর্টের যে অ্যালগরিদমটা আছে সেটাকে আমি টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস বের করব। তাই ইনসারশন সর্টের অ্যালগরিদমটা টাইম কমপ্লেক্সিটি বের করব, অর্থাৎ কম্পিউটারে কেমন সময় লাগবে সেটা আমরা বের করব। তুমি বলতে পারো স্যার এইখানে আপনি কিভাবে কম্পিউটার ছাড়া কিভাবে সময় বের করবেন? এটা আমরা বের করব থিওরিটিক্যাল টাইম, কিন্তু তোমাদেরকে ল্যাবে যখন ইনসারশন সর্ট অ্যালগরিদম পড়াবে, ল্যাবে কিন্তু প্র্যাকটিক্যাল টাইম অর্থাৎ রিয়েল লাইফ টাইম বের করা তোমাকে শিখাবে। কিভাবে রিয়েল লাইফ টাইম বের করতে হয় ল্যাবে, সেটা তোমাদেরকে শিখাবে ল্যাবে। কিন্তু আমি যেহেতু থিওরি কোর্স নিচ্ছি, আমি শিখাবো তুমি থিওরিটিক্যাল টাইম কিভাবে বের করবে। আমরা থিওরিটিক্যাল টাইম বের করা শিখবো এখন। লক্ষ্য করো এই যে অ্যালগরিদমটা দেখতে পাচ্ছ ফর ইনসারশন sort algorithm is given here. In this algorithm we have two loops, one is for loop, another one is while loop. One is for loop, another one is while loop, dear student. So now I will calculate the time complexity of this algorithm. I already told you, since this algorithm is implemented by loop, that means for loop, while loop, so this algorithm is iterative algorithm. In the case of iterative algorithm, you need to set line number at first. তোমাকে আগে লাইন নাম্বার দিতে হবে। আমি আগেই বলছি ইটারেটিভ অ্যালগরিদমে টাইম বের করার সময় লাইন নাম্বার দিতে হয়। লক্ষ্য লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4, লাইন 5, লাইন 6, লাইন 7, আমি 7টা লাইন এখানে দিলাম। তুমি বলতে পারো স্যার এন্ড হোয়াইল এর মধ্যে লাইন নাম্বার কেন দেন নাই? এন্ড হোয়াইল কোনো সিগনিফিকেন্ট লাইন না, কারণ হোয়াইল লুপের এন্ড এন্ড হোয়াইল, while লুপের এন্ড এন্ড হোয়াইল, ফর লুপ তার যে এন্ড এন্ড ফর। যদিও পানি দিয়ে যা, আমি আবার বলছি হোয়াইল লুপ শেষ এজন্য আমি এন্ড হোয়াইল লিখেছি, ফর লুপ শেষ এজন্য এন্ড ফর লিখেছি। যেহেতু এন্ড হোয়াইল এবং এন্ড ফর ইম্পর্টেন্ট কোনো লাইন না, এইজন্য আমি কোনো লাইন নাম্বার দেই নাই। এন্ড হোয়াইল মানে হোয়াইল লুপ শেষ, ফর লুপ শেষের জন্য আমি এন্ড ফর। সো সিন্স এন্ড হোয়াইল and end for are not significant line, so I did not give any line number to those lines. আমি end while এবং end for এ কোনো লাইন নাম্বার দেই না। এবার আসো আমি প্রথমে অ্যানালাইসিস করতেছি এই যে প্রথম লাইনটাকে দেখতে পাচ্ছ, now time complexity analysis. Now I am doing the time complexity analysis. I have to find out the time complexity analysis. So how can I find out the time complexity analysis? At first, I will tell you about the best case analysis.
In my yesterday class, I already told you what is best case. বেস্ট কেস মানে কি তোমাকে আমি বলছি, যে বেস্ট কেস মানে কি গত ক্লাসে আমি বলছি। বেস্ট কেস মানে হচ্ছে তোমাকে আমি বললাম অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজাও। আমি ডাটাগুলো অলরেডি সাজিয়ে দিয়েছি, লক্ষ্য করো 10, 20, 30 ডাটাগুলো অলরেডি কিন্তু সাজানোই আছে। আমি তোমাকে বললাম ছোট থেকে বড় দিকে সাজাও, তোমার 10, 20, 30 ডাটাগুলো কিন্তু অলরেডি কিন্তু সাজানোই আছে। This is called best case of sorting. কারণ আমি তোমাকে সাজাইতে বলছি ছোট থেকে বড় দিকে, অলরেডি কিন্তু ছোট থেকে বড় দিকে সাজানোই আছে। This is the best case of sorting. Now, dear student, I will analyze the best case analysis. Now I will show you the best case analysis. Here, best case analysis. Best case analysis. I will talk about best case analysis. Dear student, what is best case analysis? Already I told you. 10, 20, 30. Dear student, please mute yourself. Shaukat, please mute yourself. Now I will talk about the best case analysis. I already told you what is best case analysis. I am telling you to sort this data in ascending order, but data already in ascending order. আমি তোমাকে বললাম ছোট থেকে বড় দিকে সাজাও, কিন্তু ডাটাগুলো অলরেডি ছোট থেকে বড় দিকে সাজানোই আছে। ডাটা অলরেডি ছোট থেকে বড় দিকে সাজানোই আছে, 10, 20, 30 ডাটা কিন্তু সাজানোই আছে। তাহলে এই যে 10, 20, 30 ডাটাগুলো সাজানোই আছে, তোমাকে আমি বললাম সাজাও, ছোট থেকে বড় দিকে অলরেডি ডাটা সাজানোই আছে। This is the best case of sorting. Now I will analyze the best case of insertion sort. At first I will analyze the first line of the insertion sort, dear student. Line number 1. Line number 1 is for j equal to 2 to n. Line number 1 for j equal to 2 to n. যে এই লাইনকে আমি অ্যানালাইজ করব, লক্ষ্য করো প্রথম লাইনটাকে, লাইন L1, যেটা তোমার L1 কে আমি অ্যানালাইজ করব, এই জন্য আমি লিখছি L1। প্রথম লাইনটাকে আমি অ্যানালাইজ করব। লক্ষ্য করো এই লাইনটা কয়বার ঘুরবে এটা তোমাকে কিন্তু জানতে হবে, বিকজ দিস ইজ দ্য হেডার অফ দ্য ফর লুপ। ফর লুপের মাথা এটা, ফর লুপের মাথা। এই ফর লুপের মাথা কয়বার ঘুরবে, অর্থাৎ L1 লাইনটা কয়বার ঘুরবে সেটা আমরা বের করতে যাচ্ছি। আমি কিভাবে লিখছি লক্ষ্য করো, কারণ জের মান শুরু হবে 2 থেকে, জের মান শেষ হবে হচ্ছে n এ। তাহলে how many times this for loop will be executed, how can I calculate? লক্ষ্য করো আমি কিভাবে লিখছি, n minus 2 plus 1 then plus 1। তুমি বলতে পারো স্যার আপনি কেন প্রথমবার, এই যে এখানে আছে n minus 2 plus 1, এটা হচ্ছে ট্রু ভ্যালুর জন্য ঘুরবে, আর another plus 1 I have written for false value। তুমি বলতে পারো স্যার এটা কেন লিখছেন, আমরা কিছুই বুঝি নাই। আমি কিভাবে লিখছি আরেকবার বলছি, n minus 2 plus 1, এটা বলছি সত্য ভ্যালুর জন্য ঘুরবে, আর মিথ্যা ভ্যালুর জন্য হচ্ছে যখন লুপ থেকে বেরিয়ে আসবে তখন মিথ্যা হইলে, আমরা জানি লুপের কন্ডিশন মিথ্যা হলে বেরিয়ে আসে, তাহলে মিথ্যার জন্য হচ্ছে একবার, তাহলে সত্যর জন্য হচ্ছে কয়বার, n minus 2 plus 1, এটা হচ্ছে সত্যর জন্য। আর মিথ্যা যখন লাস্ট বার লুপ থেকে বেরিয়ে আসবে, কন্ডিশন মিথ্যা হলে বেরিয়ে আসে, সেজন্য লিখছি একবার হচ্ছে মিথ্যার জন্য। তাহলে n minus 2 plus 1 plus 1, that means n times, এটা n টাইম ঘুরবে। তুমি বলতে পারো যে স্যার আমি তো কিছুই বুঝি নাই, আপনার কথাটা এখানে কিছু আমি বুঝি নাই। তুমি সিম্পল সি এর হোয়াইল লুপটার কথা চিন্তা করো। সবাই এই যে এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করো সি এর একটা কিন্তু হোয়াইল লুপ, সি এর একটা হোয়াইল লুপের কথা চিন্তা করো। বলো দেখি এই লাইন, এই হোয়াইল লুপ কয়বার ঘুরবে, বলো দেখি এই হোয়াইল লুপ ঘুরবে কয়বার? 3 বার। 3 বার। 3 বার।
3 বার ঘুরবে কিন্তু 70 জন্য। কিন্তু এই যে কন্ডিশন যেটা আছে i <= 3, এই কন্ডিশন কিন্তু এক্সিকিউট হবে 4 বার। তুমি বলতে পারো কেন 4 বার? কারণ 3 বার হচ্ছে 70 জন্য ঘুরবে 3 বার। আর যখন লুপ থেকে বেরিয়ে আসবে, বলো কখন লুপ থেকে বেরিয়ে আসবে? i এর মান যখন 4 হবে, 4 হবে। i এর মান যখন 4 হবে তখন লুপ থেকে বেরিয়ে আসবে। i এর মান যখন 4 হবে, 4 <= 3, this condition is false. When the condition is false, in that case loop will not be executed. So এখানে আমি ব্যাখ্যা দিচ্ছি, লক্ষ্য করো, এই কন্ডিশনটা 4 বার এক্সিকিউট হবে। কম্পিউটার পড়বে এই টার্মিনেশন কন্ডিশনকে 4 বার। 4 বার কেন পড়বে? 3 বার পড়বে সত্যের জন্য, 1 বার পড়বে মিথ্যার জন্য। সেজন্য আমি বলছি 4 বার। এই 4-এর ব্যাখ্যা দিছি। 3 বার হচ্ছে সত্যর জন্য, 1 বার হচ্ছে মিথ্যার জন্য। তাহলে এই টার্মিনেশন কন্ডিশনটা পড়বে কয়বার? 4 বার পড়বে কম্পিউটার। তার মধ্যে 3 বার পড়বে সত্যের জন্য, 1 বার পড়বে মিথ্যার জন্য। কিন্তু লুপের জিনিস আমরা জানি যে কখনো মিথ্যার জন্য হয় না। লুপের ভিতরে জিনিস ঘুরে শুধুমাত্র সত্যের জন্য। তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, এই লাইনটা এক্সিকিউট হবে হচ্ছে 3 বার। i ইকুয়াল টু i প্লাস 1, এটা এক্সিকিউট হবে 3 বার। কারণ লুপের ভিতরে জিনিস কিন্তু কখনো মিথ্যার জন্য ঘুরে না। লুপের ভিতরে জিনিস ঘুরে শুধুমাত্র লুপের কন্ডিশন সত্য হইলে। লুপের কন্ডিশন সত্য হইলেই কেবলমাত্র লুপের ভিতরে জিনিস কম্পিউটার পড়ে। তাহলে টার্মিনেশন কন্ডিশন যদি কম্পিউটার 4 বার পড়ে, তাহলে হোয়াইল লুপের প্রথম লাইনটা পড়বে 3 বার, আর i ইকুয়াল টু i প্লাস 1 পড়বে 3 বার। এইগুলো হচ্ছে কথা। তাহলে হচ্ছে ফর j ইকুয়াল টু 2 to n, এটা তো লুপের মাথা। তাহলে এটা কয়বার ঘুরবে? এটা কয়বার ঘুরবে? প্রথমে আমি বের করছি সত্য ভ্যালু কয়টা হবে। n-2 প্লাস 1 হচ্ছে সত্য ভ্যালু। এখন তুমি বলতে পারো স্যার n-2 তো বুঝলাম, n আছে, n বুঝলাম, মাইনাস বুঝলাম, 2 আছে, 2 লিখলেন, আবার প্লাস 1 লিখছেন কেন? এটা তোমার প্রশ্ন থাকতে পারে। তোমাকে যদি এই যে লক্ষ্য, এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি তোমাকে বললাম 1 2 3 4 আছে, এখানে কয়টা সংখ্যা আছে? তুমি কি বলবা বলো দেখি? 1 2 3 4, এখানে কয়টা সংখ্যা আছে বলো দেখি? 4টা। আমি 4-এর হিসাব অন্যভাবে করি, তুমি তো 4টা দেখে বলতেছো যে 4টা, তুমি তো চোখ আছে বলে তুমি দেখে বলতেছো। কিন্তু কম্পিউটারে আমি বুঝাবো কিভাবে 4টা আছে। লক্ষ্য করো, 4, এই যে হাইয়েস্ট নাম্বার আছে 4, লোয়েস্ট নাম্বার আছে 1। তাহলে 4 বিয়োগ 1 যোগ 1, 4 বিয়োগ 1 যোগ 1, তাহলে হচ্ছে 4 বার। 4 বিয়োগ 1 যোগ 1 হচ্ছে 4 বার। এই যে লক্ষ্য করো, লাস্ট বিয়োগ ফার্স্ট যোগ 1, লাস্ট বিয়োগ ফার্স্ট যোগ 1, এই জন্য হচ্ছে 4। তার মানে 1 থেকে 4 পর্যন্ত 4টা সংখ্যা আছে। তাহলে এই লুপ কয়বার ঘুরবে, কতবার সত্য হবে, সেটা আমি বের করবো কিভাবে? n-2 প্লাস 1। লক্ষ্য করো, n-2 প্লাস 1। So n-2 plus 1, that means n-1 times our for loop header will be executed for true value. But we know that termination condition also execute for false. So I have written plus 1 for false. So what is the summation of this expression? n-2 plus 1, that means n. Now time per iteration. I have taken time per iteration. What is time per iteration? Dear student, time per iteration আমি যদি বাংলাতে বলি, তাহলে একবার ঘুরলে কত সময় লাগবে? কারণ এটা আমি ধরছি কেন? কারণ লক্ষ্য করো, তোমার পেন্টিয়াম মেশিন, তাহলে তোমার মেশিন হলো ফাস্টার। ধরো আরেকজনের আছে 386 মেশিন, ওর মেশিন স্লোয়ার। সুতরাং হচ্ছে যে এটা ডিপেন্ড করবে মেশিনের উপর। কোনো মেশিনের ক্ষেত্রে C1 এর মান হবে 1 সেকেন্ড, কোনো মেশিনের ক্ষেত্রে C1 এর মান হবে 10 সেকেন্ড। অর্থাৎ কম্পিউটার একবার পড়তে, এই যে লাইন 1 কে একবার পড়তে কেমন সময় নিবে, সেটা আমি ধরলাম যে C1 সেকেন্ড সময় নিবে। কম্পিউটার C1 সেকেন্ড সময় নিবে, তাহলে হচ্ছে C1 * n। তুমি বলতে পারো স্যার n কোথা থেকে পেয়েছেন?
এই যে n-2 +1 +1 এটাকে যোগ করে দেখো, যোগ বিয়োগ করে দেখো n হয়, তাহলে c1 একবার ঘুরলে যদি কম্পিউটারের c1 সেকেন্ড সময় লাগে, n বার ঘুরলে কম্পিউটারের সময় লাগবে c1 * n সেকেন্ড। তোমরা আমাকে বলো ফার্স্ট লাইন বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে আমাকে বলতে পারো, স্যার আমি বুঝি না। স্যার ফার্স্ট লাইনে একটু প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমরা যখন যে ওয়াইল লুপের এক্সাম্পলটা দেখলাম ডান সাইডে, যে i = 1 থেকে 3 পর্যন্ত, স্যার তখন হচ্ছে মানে ট্রু এক্সিকিউশনে হচ্ছে 3 বার এক্সিকিউট হয়েছে এবং ফলস এক্সিকিউশনে একবার। ফলস অলওয়েজ একবারই, ফলস তো লাস্ট বার, একদম লাস্ট বার যখন লুপ থেকে বেরিয়ে আসে তখন হচ্ছে ফলস। জি স্যার, এখন টোটাল হচ্ছে যদি ফলসটা সহ ধরি তাহলে হচ্ছে টোটাল 4 বার, কিন্তু স্যার এখানে চারবার হচ্ছে কন্ডিশনটা। এক্স্যাক্টলি স্যার, কিন্তু মানে লাস্ট ইটারেশনে আসলে লুপের ভিতরে ঢুকতেছে না, কিন্তু জাস্ট চেক করতেছে। চেক করতেছে, হ্যাঁ, কারণ এখন স্যার, false করার জন্য করতেছে। এখন স্যার এখানে যখন যে লাইন নাম্বার 1-এ তখন হচ্ছে আমাদের ট্রু কন্ডিশনে আসলে n-2 + 1 দিলে আসলে সেটা n-1 থাকে, বাট ওই লুপের কেসে কিন্তু মানে সত্য হচ্ছে n-1 বার। স্যার এখানে n পর্যন্ত যদি যায় তাহলে n-1। না, তার তুমি যদি সত্য কয়বার বলো আগে? সত্য হচ্ছে n-2 + 1, এটা হলো সত্য। তুমি বলতে পারো যে +1 কেন দিচ্ছি, যে আমি তোমাকে একটু আগে বুঝেছি এখানে, এই যে আমি ডান সাইডে 1 2 3 4 দিয়ে বুঝাইছি যে হচ্ছে কেন হচ্ছে যে তুমি কেন +1 একটা যোগ করবা, +1 একটা যোগ করবা, তাহলে তো তোমার এখানে 3টে সংখ্যা হওয়ার কথা। তুমি যদি লেখো 4 - 1, তাহলে সংখ্যা কয়টা হওয়ার কথা বলো? 4 - 1 3। 3 হওয়ার কথা। আসলে কি 3 না, এখানে সংখ্যা হচ্ছে 4টা। এই জন্য হচ্ছে লাস্ট বিয়োগ ফার্স্ট +1। সো n যদি মানে n হচ্ছে লাস্ট সংখ্যাটা এবং তারপরে যেটা বিয়োগ করব সেটা হচ্ছে যে ফার্স্ট সংখ্যাটা, যেটা অর্থাৎ হ্যাঁ, এই কেসে হচ্ছে তারপর হলো +1। তার +1 না দিলে তুমি এক্সাক্ট সংখ্যাটা তো পাচ্ছ না এখানে। জি স্যার, বুঝতে পেরেছি। মানে এখানে আসলে 2টা এই জন্য দেওয়া হচ্ছে কারণ মানে লুপটাই শুরু হয়েছে 2 থেকে। হ্যাঁ, সেটা তো গত ক্লাসে বুঝাইছি তোমাকে, যে যে না, মান না, 2 থেকে শুরু হয়েছে, তাই না? জি স্যার, এটা বুঝতে পেরেছি। না বুঝলে বলবা, কোনো সমস্যা নাই, আমার ভয় পাওয়ার কিছু নাই। স্যার বোধহয় আমার লজ্জা টজ্জা দিবে আর কি। না স্যার, এটা তোমার হুদা স্যার আর কি, সেটা হচ্ছে যে সমস্যা নাই আর কি। হুদা স্যার বকা দেয় না, এটা সবাই জানে, স্টুডেন্টরা জানে আর কি, হুদা স্যার বকা দেয় না আর কি। সুতরাং সে ভয় পাওয়ার কোনো কারণ নাই আর কি। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। হচ্ছে যে এখানে আসো, তাহলে একবার ঘুরলে সময় লাগে c1, আর এখানে হচ্ছে n বার একবার পড়লে সময় লাগে c1, সুতরাং হচ্ছে যে n বার পড়লে সময় লাগবে c1 * n। আমি আশা করি যে তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আসো পরের লাইন, t = az। নাও I am analyzing the second line. Second line is t = az. How many times this line will be executed? This statement will be executed. Now this statement is under for loop. দেখতে পাচ্ছ এই লাইনটা কিন্তু ফর লুপের ভিতরে, t = az, এই লাইনটা কিন্তু তোমার ফর লুপের ভিতরে। সুতরাং t = az এই লাইন যদি ফর লুপের ভিতরে হয়, তাহলে লক্ষ্য করো এই ফর লুপের মাথা যদি হয় n বার, ফর লুপের মাথা যদি n বার পড়ে, তাহলে t = az কয়বার পড়বে বলো কি? t = 3 বার। 3 বার পড়বে। তো এটা অর্থাৎ 3 বার বলছে ও, এটা ধরে এই যে sum = sum plus i, এই লাইনটা লক্ষ্য করো, টার্মিনেশন কন্ডিশন কম্পিউটার করছে 4 বার, কিন্তু sum = sum plus i এই লাইন কিন্তু কম্পিউটার only for true value this line will be executed, so this line will be read by computer for 3 times, 3 বার পড়বে। sum = sum plus i লুপের ভিতরে জিনিসটা পড়বে কিন্তু 3 বার। তাহলে যদি for j = 2 to n এই লাইনকে যদি কম্পিউটার পড়ে হচ্ছে n বার, তাহলে বলো t = az এই লাইনকে কম্পিউটার কয়বার পড়বে বলো? n এর থেকে এক কমে যাবে, n-1 n-1 বার। তাহলে স্যার সেই জন্যই লিখছি n-1 বার, সেই জন্যই আমি লিখছি n-1 বার। তাহলে হচ্ছে যে ধরো এই লাইনকে t = az, এই লাইনকে একবার পড়তে কম্পিউটারের সময় লাগবে c2, so c2 into n-1, so c2 into n-1 সেটা লিখব। তারপর হচ্ছে যে i = j-1, এটা হচ্ছে যে l3 হচ্ছে যে i = j-1, এই লাইনটা হচ্ছে l3। লক্ষ্য করো এই যে i = j-1 এই লাইনও কিন্তু ফর লুপের ভিতরে, তুমি দেখতে পাচ্ছ ফর লুপের ভিতরে আছে i = j-1, এই লাইনটাও কিন্তু ফর লুপের ভিতরে।
তাহলে ফর লুপ যদি তোমার হচ্ছে যে n বার এক্সিকিউট হয়, ফর লুপের মাথা যদি n বার এক্সিকিউট হয়, তাহলে বলো i ইকুয়াল টু j-1 এই লাইন কয়বার এক্সিকিউট হবে বলো? একবার। একবার কম হবে, তাই তো? ভিতরের জিনিস একবার কম হবে। L3 বলছি n-1 বার, কারণ ওটা ফর লুপের ভিতরে, কিন্তু i ইকুয়াল টু j-1 এই লাইন কিন্তু ফর লুপের ভিতরে। তাহলে ফর লুপ যেহেতু এক্সিকিউট হয়েছে n বার, এই যে লাইন প্রথম লাইন যেহেতু n বার, তাহলে যেহেতু i ইকুয়াল টু j-1 এই লাইন যেহেতু ফর লুপের ভিতরে, সুতরাং এই লাইন হচ্ছে একবার কম ঘুরবে। তাহলে এই লাইন যদি L1 যদি n বার হয়, তাহলে L3 হবে হচ্ছে n-1 বার। L3 হবে হচ্ছে n-1 বার। একবার i ইকুয়াল টু j-1 এই লাইনকে কম্পিউটার করতে সময় লাগবে c3 সেকেন্ড ধরো। তাহলে একবার করতে যদি c3 সেকেন্ড সময় লাগে, তাহলে n-1 বার করতে সময় লাগবে c3 ইন্টু n-1 বার। সবাই বুঝছি কিনা? L1 L2 L3 কি ঠিক মতো বুঝছি কিনা? না বুঝলে আমাকে বলতে পারো, স্যার আমি বুঝি নাই, কিছুই বুঝি নাই। বলো সবাই ক্লিয়ার? জি স্যার। যদি বুঝতে একটু কষ্ট হয়, এই যে হোয়াইল লুপের এক্সাম্পলটা দিয়েছি সেটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবা। আমি এটা লিখে দিচ্ছি 4 বার, এই সাম ইকুয়াল টু সাম প্লাস i হচ্ছে 3 বার, i ইকুয়াল টু i প্লাস 1 হচ্ছে 3 বার। লুপের ভিতরে জিনিস হচ্ছে একবার কম করে টার্মিনেশন কন্ডিশন কিনা। নাও L4, now I am talking about the L4. L4 is the header of the while loop. দেখতে পাচ্ছ L4 is the header of the while loop। সুতরাং হচ্ছে যে L4 হচ্ছে while লুপের মাথা। লক্ষ্য করো গত ক্লাসে আমি তোমাদেরকে এটা বুঝিয়েছিলাম, z এর মান 2 দিয়ে কি হবে, z এর মান 3 দিয়ে কি হবে, z এর মান 4 দিয়ে কি হবে। লক্ষ্য করো ডাটা যদি 10 20 30 হয়, তুমি দেখো, তুমি করে যদি এভাবে করে দেখো, তুমি যদি এভাবে করে দেখো, তুমি দেখবা যে এই লুপের মাথা প্রথমবারে ফলস, z এর মান 2 এর জন্য প্রথমবার ফলস, z এর মান 3 এর জন্য প্রথমবার ফলস, z এর মান 4 এর জন্য প্রথমবার ফলস। একবারও সত্য হবে না, প্রথমবারেই ফলস হয়ে যাবে, প্রথমবারেই ফলস হয়ে যাবে, বিকজ অফ বেস্ট কেস, বিকজ ডাটা অলরেডি ইন অ্যাসেন্ডিং অর্ডার। I told you to sort the data in ascending order, but data already in ascending order. Data already সাজানো। আমি তোমাকে তারপরও বললাম তুমি সাজাও, আমি বললাম ভাই তুমি সাজাও, কিন্তু হচ্ছে কি সাজাবে, ডাটা তো সাজানোই আছে। বিকজ অফ দ্যাট তুমি এইভাবে করে দেখো, অ্যাসেন্ডিং অর্ডার নিয়ে দেখো, অ্যাসেন্ডিং অর্ডার নিয়ে দেখো, প্রথমবারেই একবার একদম z এর মান 2 নিয়ে প্রথমবারেই ফলস, z এর মান 3 নিয়ে প্রথমবারেই ফলস, z এর মান 4 নিয়ে প্রথমবারেই ফলস। একবারও সত্য হবে না, প্রথমবারেই ফলস হয়ে যাবে। তাহলে প্রথমবারে যদি ফলস হয়ে যায় তাহলে কি হবে বলো? হোয়াইল লুপের মাথা প্রথমবারেই ফলস, হোয়াইল লুপের মাথা প্রথমবারেই ফলস। বেস্ট কেস, ইন বেস্ট কেস the header of the while loop is first time it is false. So what will be happen, dear student? So this while loop is under the for loop, this while loop is under the for loop। দেখতে পাচ্ছ while loopটা for loopের ভিতরে। তাহলে while loopের মাথা যদি একবার ঘুরে আর এটা যদি ফর লুপের ভিতরে থাকে, তাহলে কি কয়বার ঘুরবে বলো? n-1 বার ঘুরবে, কারণ এই while লুপের মাথা কম্পিউটার বেস্ট কেসে পড়ছে একবার, বেস্ট কেসে পড়ছে একবার, কারণ প্রথমবারেই ফলস। z এর মান 2 নিয়ে প্রথমবারেই কন্ডিশনটা ফলস, z এর মান 3 নিয়ে প্রথমবারেই কন্ডিশনটা ফলস, z এর মান 4 নিয়ে প্রথমবারেই কন্ডিশন ফলস, বিকজ ডাটা ইজ ইন অ্যাসেন্ডিং অর্ডার, ডাটা অলরেডি অ্যাসেন্ডিং অর্ডার আছে, সেজন্য প্রথমবারেই ফলস হয়ে যাবে। প্রথমবারে যদি ফলস হয়ে যায়, লক্ষ্য করো হোয়াইল লুপ কিন্তু হোয়াইল লুপের মাথাটা তাহলে কম্পিউটার একবার পড়বে। হোয়াইল লুপের মাথা যদি একবার পড়ে, এই হোয়াইল লুপটা আছে কিন্তু ফর লুপের ভিতরে। হোয়াইল লুপটা তোমরা দেখতেই পাচ্ছ, হোয়াইল লুপটা আছে ফর লুপের ভিতরে। তাহলে ফর লুপ ঘুরছে n বার, ফর লুপের মাথা এক্সিকিউট হয়েছে n বার। তাহলে তোমরা আমাকে বলো হোয়াইল লুপ তাহলে কম্পিউটার কয়বার করবে? হোয়াইল লুপের মাথা কম্পিউটার করবে কয়বার করবে বলো? হোয়াইল লুপের মাথা কম্পিউটার করবে একবার, কারণ বেস্ট কেসে সে কিন্তু প্রথমবারেই ফলস পেয়ে যাবে, প্রথমবারেই ফলস। সে z এর মান 2 নিয়ে ফলস পাবে, প্রথমবারেই ফলস পেয়ে যাবে, z এর মান 3 নিয়েও প্রথমবারে ফলস পেয়ে যাবে, z
এর মান 4 নিয়ে প্রথমবারে ফলস পেয়ে যাবে। তার মানে হোয়াইল লুপের মাথা পড়ছে কম্পিউটার একবার পড়ে সে ফলস পেয়ে গেছে। এই যে এখানে আমি লিখে দিচ্ছি ফর বেস্ট কেস এক্সিকিউট ওয়ান টাইম। ফর বেস্ট কেস এক্সিকিউট ওয়ান টাইম, একবারেই পড়বে। ডক্টর হোয়াইল লুপের মাথাটা একবারেই পড়বে কম্পিউটার। তাহলে একবার যদি পড়ে, এই হোয়াইল লুপটা আছে ফর লুপের ভিতরে, তাহলে ফর লুপ তুমি দেখছো ফর লুপ ঘুরছে হচ্ছে n বার, ফর লুপ কম্পিউটার করছে হচ্ছে n বার, তাহলে হোয়াইল লুপের মাথাকে কম্পিউটার কভার করবে। যেহেতু হোয়াইল লুপটা ফর লুপের ভিতরে, আমরা জানি যে ফর লুপের ভিতরে জিনিস একবার কম হয়, তাহলে লুপের ভিতরে জিনিস একবার কম হয়, তাহলে যেহেতু লুপের মাথা ঘুরছে n বার, তাহলে L4 লাইনটা কম্পিউটার পড়বে হচ্ছে n-1 বার। কম্পিউটার পড়বে হচ্ছে n-1 বার। ধরো হোয়াইল লুপের মাথা পড়তে কম্পিউটারের C4 সময় লেগেছে, তাহলে C4 ইন্টু n-1, C4 ইন্টু n-1, C4 ইন্টু n-1, তাহলে C4 ইন্টু n-1 হলো, C4 ইন্টু n-1 হচ্ছে যে আমরা C4 ইন্টু n-1, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। তাহলে C4 ইন্টু n-1 হচ্ছে যে এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে লক্ষ্য করো, কারণ একবার পড়লে সময় লাগে C4, আর n-1 বার যেহেতু পড়েছে, তাহলে C4 ইন্টু n-1। এবার আসো L5। L5 কিন্তু কম্পিউটার পড়তেই পারবে না, কারণ তোমাদেরকে একটু আগে আমি বলছি, কারণ যেহেতু ডাটা অ্যাসেন্ডিং অর্ডারে অলরেডি আছে, ডাটা অলরেডি যেহেতু সাজানো আছে, প্রথমবারেই কিন্তু হোয়াইল লুপের মাথা ফলস, প্রথমবারেই হোয়াইল লুপের মাথা ফলস, প্রথমবারেই হোয়াইল লুপের মাথা ফলস। তার মানে একবার পড়ছে মাত্র, একবার পড়ে সে ফলস পেয়ে গেছে। তাহলে হোয়াইল লুপের মাথা যদি একবার পড়ে, লক্ষ্য করো বেস্ট কেসে হোয়াইল লুপের মাথা যদি একবার পড়ে, হোয়াইল লুপের ভিতরে জিনিস সে পড়তেই পারবে না, কারণ একবার পড়ার পরেই কিন্তু কন্ডিশনটা ফলস হয়ে গেছে, প্রথমবারেই ফলস হয়ে গেছে। তাহলে প্রথমবারে যদি ফলস হয়ে যায়, তাহলে কিন্তু এই যে হোয়াইল লুপের ভিতরে L5 এবং L6 লাইন আছে, এই দুই লাইনকে কম্পিউটার পড়তেই পারবে না, কম্পিউটার এই দুই লাইনের মধ্যে যেতেই পারবে না, কারণ প্রথমবারেই হোয়াইল লুপের মাথা ফলস হয়ে গেছে। সেজন্যই বলছি যে লক্ষ্য করো L5 এবং L6 কে আমি ক্রস দিয়েছি, অর্থাৎ কম্পিউটার এই দুই লাইনকে পড়বেই না। কম্পিউটার এই যে হোয়াইল লুপের ভিতরে যে দুই লাইন আছে, এই দুই লাইনকে পড়বেই না, কারণ প্রথমবারেই তার হোয়াইল লুপের মাথা ফলস, বিকজ অফ ডাটা ইজ ইন অ্যাসেন্ডিং অর্ডার। নাও তাহলে L5 L6 পড়লো না, এবার হোয়াইল লুপ থেকে আমি বেরিয়ে এসে হচ্ছে যে L7 ai + 1 = t, এটা কিন্তু ফর লুপের ভিতরে, কিন্তু হোয়াইল লুপের বাইরে। তাহলে ফর লুপ ঘুরছে কয়বার লক্ষ্য করো, ফর লুপ ঘুরছে n বার, ফর লুপ ঘুরছে n বার। তাহলে বলো এই লাইন যেহেতু L7 যেহেতু ফর লুপের ভিতরে, L7 যেহেতু ফর লুপের ভিতরে হোয়াইল লুপের বাইরে, তাহলে হচ্ছে যে ফর লুপের ভিতরে জিনিস কয়বার ঘুরবে বলো, n-1 বার। যেহেতু মাথা ঘুরছে n বার, কত L1 যেহেতু ঘুরছে n বার, তাহলে হচ্ছে L7 ঘুরবে হচ্ছে n-1 বার। তাহলে হচ্ছে C7 ইন্টু n-1, C7 ইন্টু যদি n-1 হয়, C7 ইন্টু হচ্ছে n-1 হয়, তাহলে C7 ইন্টু n-1, C7 ইন্টু হচ্ছে n-1, তাহলে C7 ইন্টু n-1, C7 ইন্টু n-1, এটা হয়ে গেল C7 ইন্টু n-1, এটা দেখতে পাচ্ছ C7 ইন্টু n-1। তাহলে এবার আমি সব সময়গুলোকে যোগ করব, C1n, C2n-1, C3n-1, C4n-1, C7n-1, সবগুলো টোটাল রানিং টাইম Tn সমান, টোটাল রানিং টাইম Tn সমান, এই ডান পাশের সব সময়গুলোকে তুমি যোগ করবা, C1n, C2n-1, C3n-1, C4n-1, C7n-1, সবগুলো আমি লিখলাম। লিখে আমি এবার সরল করব, সরল করলে এই লাইন হবে, সরল করলে এই লাইন হবে C1n, C2n, C3n, C4n, C7n, এগুলা থেকে আমি n কমন নিলে এটা হবে। আর তারপরে হচ্ছে আছে হচ্ছে এখানে -C2, -C3, -C4, -C7, যোগ করলে হচ্ছে এরকম।
আমরা জানি কতগুলো ধ্রুব সংখ্যা যোগফল হচ্ছে আরেকটা ধ্রুব সংখ্যা। এটা তোমরা ক্লাস 10 থেকে জানো যে কতগুলো ধ্রুব সংখ্যা C1 C2 C3 C4 C7 হচ্ছে ধ্রুব সংখ্যা। কতগুলো ধ্রুব সংখ্যা যোগফল হচ্ছে আরেকটা ধ্রুব সংখ্যা। অর্থাৎ তুমি 1 2 3 মনে করো 1 2 3 আছে, 1 2 3 কে যোগ করলে কত হবে? 6 হবে। 6 নিজেও তো একটা ধ্রুব সংখ্যা। 1 2 3 যেমন ধ্রুব সংখ্যা, আবার 1 2 3 এর যোগফলও কিন্তু ধ্রুব সংখ্যা। 1 2 3 যোগ করলে 6 হয়, 6 নিজেই ধ্রুব সংখ্যা। তাহলে কতগুলো ধ্রুব সংখ্যা যোগফল আরেকটা ধ্রুব সংখ্যা, এই জন্য লিখছি an, এই যে কনস্ট্যান্ট and -c2 -c3 c4 c5, যেহেতু কতগুলো ধ্রুব সংখ্যার বিয়োগফল আছে সেটা আরেকটা ধ্রুব সংখ্যা, দ্যাট ইজ রিপ্লেসড বাই b। তাহলে আমার কি হলো an প্লাস b। মনে রাখবা অর্ডার লেখার সময় অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটিকে আমরা অর্ডার দিয়ে লিখি। অর্ডার লেখার সময় তুমি হাইস্ট টার্মটাকে কনসিডার করবা, সব টার্মকে কনসিডার, এবং কনস্ট্যান্টকে তোমার লেখার দরকার নাই। তাই an প্লাস b, এখানে হাইস্ট টার্ম হচ্ছে an, এর মধ্যে কনস্ট্যান্ট আছে a, এটাকে আমি বাদ দিলে হচ্ছে n। তাহলে হচ্ছে যে এই অ্যালগরিদমের বেস্ট কেসে ইনসারশন সর্টের বেস্ট কেসে সময় লাগবে অর্ডার অফ n। তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সময় ভাগা দিতে গেলে যে ইনসারশন সর্টের বেস্ট কেসে কেমন সময় লাগে, তোমার উত্তর হবে অর্ডার অফ n টাইম লাগে, অর্থাৎ লিনিয়ার টাইম লাগে। এটা হচ্ছে একটা লাইনের ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তোমরা জানো y = mx + c, এই ইকুয়েশন তুমি কিন্তু হচ্ছে যে সরলরেখার সমীকরণ তুমি ইন্টারমিডিয়েটে পড়ছো, y = mx + c, সুতরাং হচ্ছে এইটা হলো mx + c, সেরকম একটা ইকুয়েশন। since this is the equation of a straight line, so linear time, you need linear time for best case analysis, that I have written here order of n। order of n কিভাবে লিখবা? তুমি আগে লিখবা হাইস্ট টার্ম কোনটা আছে, হাইস্ট টার্ম আছে হচ্ছে an, কারণ এখানে আছে an প্লাস b, তাহলে হাইস্ট টার্ম আছে হচ্ছে an। তাহলে এর থেকে হচ্ছে আমি যদি কনস্ট্যান্টটা বাদ করে দিই তাহলে n থাকে, তাহলে অর্ডার অফ n। তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে ইনসারশন সর্টের বেস্ট কেসে কেমন সময় লাগবে, তুমি বলবা অর্ডার অফ n। কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারো যে স্যার বুঝি না। স্যার হাইয়েস্ট টার্মটা যদি একটু ক্লিয়ার করতেন। হাইয়েস্ট টার্ম হচ্ছে যে এখানে আছে কি, এই যে লক্ষ্য করো an প্লাস আছে b, এর মধ্যে তো কোনো এন্টার নাই, b এর সাথে কোনো এন্টার নাই, এর সাথে n আছে। তাহলে হাইয়েস্ট টার্মটা সবচেয়ে বড় টার্ম হচ্ছে এই যে নাম্বার অফ ইনপুট, n মানে তো নাম্বার অফ ইনপুট into as একটা constant, number of input into constant, this term is highest term. So if I exclude the constant value, so remaining one is n, so order of n. Very simple calculation, I hope that you have understood. কারো কোনো সমস্যা থাকলে 1 মিনিট সময় দিচ্ছি, তুমি আমাকে বলো যে স্যার আমি বুঝি না। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আমরা কিন্তু ইটারেটিভ অ্যালগরিদমের টাইম কিন্তু এভাবেই বের করি, মানে লাইন নাম্বার দিয়ে দিয়ে, লুপ দিয়ে যে সকল অ্যালগরিদম গুলো আমরা ইমপ্লিমেন্ট করব সেগুলো হচ্ছে এভাবে লাইন নাম্বার দিয়ে দিয়ে আমরা বের করব। কারো বুঝতে সমস্যা আছে? ডিয়ার স্টুডেন্ট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কারো বুঝতে সমস্যা আছে কিনা বলো। স্যার L5 আর L6 টা স্যার কেন টাইমটা ক্যালকুলেট করা হচ্ছে না? এটা ইনার লুপ এই কারণে? ইনার লুপ হইলে হবে না, তোমার কে বলছে? ইনার লুপ হইলে সেটা বলছি, কারণ হোয়াইল লুপের বেস্ট কেসে হোয়াইল লুপের মাথা কয়বার ঘুরে, আগে আগে বলো। বেস্ট কেসে হোয়াইল লুপের মাথা প্রথমবার পড়লেই কিন্তু ফলস হয়ে যাবে। এই যে এরকম করে তুমি করে দেখো, এই যে আমি যেভাবে করছি না, তুমি এই ডাটা নিয়ে দেখো, তুমি এই ডাটা নিয়ে করে দেখো 10 20 30 সাজানো ডাটা নিয়ে করে দেখো। এখানে তো ডাটা সাজানো ছিল না, এজন্য কিন্তু হচ্ছে ট্রু হয়েছে ফলস হয়েছে, কিন্তু এখানে তুমি সাজানো ডাটা দিয়ে করে দেখো, প্রথমবারে হোয়াইল লুপের মাথা ফলস, একদম প্রথমবারে ফলস হয়ে যাবে, প্রথমবারে হোয়াইল লুপের মাথা ফলস হয়ে যাবে। তো প্রথমবার একবার ঘুরে যদি মাথা যদি একবার ঘুরে, তাহলে লুপের জিনিস, লুপের ভিতরে জিনিস কয়বার ঘুরবে? এটার মতো করে বলো। মাথা যদি একবার পড়ে তাহলে ভিতরে জিনিস কয়বার পড়বে বলো? স্যার তখন তো আর ভিতরে ঢুকবে না, একবারও পড়বে না। 0 বার পড়বে, 0 বার মানে হচ্ছে একবারও পড়বে না। তাহলে i = i-1, এটাও একবারও পড়বে না। ai + 1 = ai, this line will not be executed by computer
in the best case because at first time the header of the while loop is false for the first time করে দেখো এরকম করে দেখো Yes, sir. হ্যাঁ করে দেখো প্রথমবারে ফলস হয়ে যাবে তাহলে প্রথমবারে যদি ফলস হয়ে যায় তাহলে while লুপের মাথা ঘুরছে একবার মাথা যদি একবার ঘুরে আমরা জানি ভিতরে জিনিস ঘুরবে 0 বার i = i-1 ঘুরবে 0 বার মানে একবারও না তাহলে হচ্ছে যে ক্রস একবারে ঘুরবে L7 আবার পড়বে কারণ L7 তো while লুপের ভিতরে না L7 হচ্ছে যে for লুপের ভিতরে L7 কিন্তু while লুপের বাইরে তাহলে while লুপের মাথা পড়ছে n বার তাহলে while লুপের ভিতরে জিনিস হচ্ছে একবার কম n-1 বার কিন্তু L7 সমান n-1 বার আর একবার করতে সময় লাগবে C7 * n-1 আর হচ্ছে অর্ডার অফ n টাইম এই তো সবাই বুঝছো না বুঝো নাই বলো স্যার বুঝছি। এবার আসলে যে ওয়ার্স্ট কেস অ্যানালাইসিস এবার হচ্ছে আমরা কিন্তু একটু আগে দেখাচ্ছি তোমার বেস্ট কেস অ্যানালাইসিস যে ডাটাগুলো তোমাকে বললাম যে সাজাইতে ছোট থেকে বড় দিকে সাজাইতে ডাটাগুলো কিন্তু ছোট থেকে বড় দিকে সাজানোই আছে এটা হলো বেস্ট কেস সর্টিং এর জন্য এবং আমরা টাইম বের করছি টাইম পেয়েছি অর্ডার অফ n এবার আসো ওয়ার্স্ট কেস অ্যানালাইসিস আমি তোমাকে বললাম ডাটাগুলোকে ছোট থেকে বড় দিকে সাজাও কিন্তু ডিয়ার স্টুডেন্ট ডাটাগুলো কিন্তু এখন কিন্তু উল্টা করে সাজানো আছে উল্টা দিকে আছে ডাটা একদম উল্টা আমি বললাম তোমাকে ছোট থেকে বড় দিকে সাজাও তুমি কি দেখতে পাচ্ছ ডাটা কোন দিক থেকে কোন দিকে আছে বলো ডাটা কোন দিক থেকে কোন দিকে আছে বলো বড় থেকে ছোট আছে তার মানে দিস ইজ দা ওয়ার্স্ট কেস অফ সর্টিং আমি তোমাকে বললাম ডাটাগুলোকে ছোট থেকে বড় দিকে সাজাও কিন্তু ডাটাগুলো আছে বড় দিক থেকে ছোট দিকে অর্থাৎ একদম পুরো উল্টা করা আছে পুরাই উল্টা করা আছে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে পুরাই উল্টা করা আছে তাহলে কি হবে কম্পিউটার বেশি সময় লাগার কথা তাহলে আমরা সেটাই দেখতেছি লক্ষ্য করো যে এখন আমরা অ্যানালাইসিস করব ওয়ার্স্ট কেস যে কোন সময় বাজে অবস্থা ডাটাগুলোর এটাকে আমি বলবো ডাটার বাজে অবস্থা কেন বাজে অবস্থা কারণ আমি তোমাকে বললাম ছোট থেকে বড় দিকে সাজাও ডাটা আছে হলো বড় থেকে ছোট দিকে এটা হলো সর্টিং এর জন্য সবচেয়ে বাজে অবস্থা দিস ইজ কল্ড ওয়ার্স্ট কেস অ্যানালাইসিস now I will calculate how many times it requires to calculate the worst case data কেমন টাইম লাগবে লক্ষ্য করো L1 কিন্তু আগের মতোই আছে L1 নিয়ে কোনো সমস্যা নেই L1 আগে তোমার n ছিল এইখানেও n আছে লক্ষ্য করো n বার আছে এটা আগে বেস্ট কেসে যা ছিল ফর লুপটা লক্ষ্য করো ফর লুপ মানে L1 ওয়ার্স্ট কেসে একই অবস্থা আছে C1 তারপর আসো যে L2 আছে হচ্ছে যে ফর লুপের ভিতরে তাহলে L2 আছে ফর লুপের ভিতরে তাহলে হচ্ছে যে L2 হচ্ছে n-1 এটা হলো C2 তাহলে C2 * n-1 L3 n-1 এটা হলো C3 * n-1 তাহলে L1 L2 L3 কিন্তু আগের মতোই আছে সমস্যা হবে গিয়ে হচ্ছে যে L4 এ গিয়ে বেস্ট কেসে তুমি দেখছো while লুপের মাথা কিন্তু একবারের বেশি পড়ে না বেস্ট কেসের সময় তুমি দেখছো while লুপের মাথা মাত্র একবার পড়ে যেহেতু while লুপের মাথা একবার পড়ে while লুপের ভিতরে জিনিস একবারও পড়ে না এটা বেস্ট কেসে কিন্তু ওয়ার্স্ট কেসে কি হবে লক্ষ্য করো এবার আমরা যেহেতু ওয়ার্স্ট কেসে লক্ষ্য করো আমি এটা দিয়েই তোমাকে বুঝাচ্ছি এই যে এই एग्जांपल দিয়েই বুঝাচ্ছি লক্ষ্য করো ওয়ার্স্ট কেসে জের মান যখন 2 তখন কিন্তু while লুপের মাথাটা একবার সত্য হইছে একবার মিথ্যা হইছে আমি এখানে যদিও করে দেখাই নাই কিন্তু আমি বলছি যে তুমি করে দেখো এই ডাটা দিয়েই তুমি করে দেখো এই যে এরকম করে আমার মতো করে কত ক্লাসে যে দেখিয়েছি আমার মতো করে দেখো যে i এর মান যখন j এর মান 2 i এর মান হবে 1 i এর মান 1 নিয়ে তুমি দেখো যে while লুপের মাথা প্রথমবার সত্য কিন্তু while লুপের মাথা দ্বিতীয়বার কিন্তু হচ্ছে মিথ্যা i এর মান যখন 0 হয়ে যাবে while লুপের মাথা মিথ্যা তাইলে হচ্ছে যে while লুপের মাথা তাইলে কম্পিউটার কয়বার করলো 2 বার করলো 2 টাইমস করলো কেন 2 টাইমস করলো যেহেতু j এর মান 2 এজন্য হচ্ছে 2 টাইমস করছে
এই জন্য আমি এটার সাথে নিচে দিয়ে লিখছি 2। তার মানে জের মান যখন 2 তখন হোয়াইল লুপের মাথা কম্পিউটার 2 বার পড়ছে। জের মান যখন 3 তখন কি হবে, যেহেতু ডাটা ওয়ার্স্ট কেসে আছে তাহলে হচ্ছে যে প্রথমবার সত্য, দ্বিতীয়বার সত্য, তৃতীয়বার কি হচ্ছে ফলস। তাহলে এবারে হচ্ছে 3 বার পড়ছে। কেন 3 বার পড়ছে, যেহেতু জের মান 3 এই জন্য কম্পিউটার 3 বার পড়বে, হোয়াইল লুপের মাথাকে 3 বার পড়বে। তাহলে জের মান 3 নিয়ে হোয়াইল লুপের মাথা 3 বার, জের মান যখন 2 ছিল তখন হোয়াইল লুপের মাথা 2 বার, জের মান 2 দিয়ে হোয়াইল লুপের মাথা 2 বার, জের মান 3 দিয়ে হোয়াইল লুপের মাথা 3 বার। তাহলে হচ্ছে যে এটা পড়বে। তাহলে হচ্ছে যে এই যে তোমার পড়লো লক্ষ্য করো, তার মানে হোয়াইল লুপের মাথা কয়বার করতে সমস্যাটা, হোয়াইল লুপের মাথাতে। বেস্ট কেসে হোয়াইল লুপের মাথারে পড়ছিল একবার, কিন্তু ওয়ার্স্ট কেসে হোয়াইল লুপের মাথা কয়বার পড়তেছে, হোয়াইল লুপের মাথা যখন জের মান 2 তখন 2 বার, যখন জের মান 3 তখন হচ্ছে হোয়াইল লুপের মাথা 3 বার। তাহলে ওয়ার্স্ট কেসে হোয়াইল লুপের মাথা কম্পিউটার কয়বার পড়বে, জের মান যদি 2 হয় তাহলে 2 বার পড়বে, জের মান যদি 3 হয় তাহলে 3 বার পড়বে। সেজন্য আমি লিখছি দেখো হোয়াইল লুপের মাথা সম্পর্কে আমি L4 সম্পর্কে কি লিখছি দেখো, L4 সম্পর্কে এইখানে লিখছিলাম n-1 বার বেস্ট কেসে, কিন্তু ওয়ার্স্ট কেসে কি লিখছি লক্ষ্য করো, বলছি যে বার ঘুরবে, হোয়াইল লুপ ঘুরবে হচ্ছে যে বার। এই যে আমি তোমাকে জের ব্যাখ্যা দিয়েছি এখানে, হোয়াইল লুপ যে বার ঘুরবে, জের মান যখন 2 তখন 2 বার, জের মান যখন 3 3 বার, তাহলে জের মান যত ততবার। যেহেতু হোয়াইল লুপটা আছে হচ্ছে লক্ষ্য করো, হোয়াইল লুপটা আছে হচ্ছে ফর লুপের ভিতরে, হোয়াইল লুপটা আছে ফর লুপের ভিতরে, এই জন্য আমি একটা সামেশন দিয়ে লিখছি যে জের মান 2 থেকে n পর্যন্ত, জের মান 2 থেকে n পর্যন্ত এটা হবে, জের মান 2 থেকে n পর্যন্ত। কারণ আমাদের দেখতে পাচ্ছ এই হোয়াইল লুপটা আছে হচ্ছে ফর লুপের ভিতরে, ফর লুপে জের মান হচ্ছে 2 থেকে n পর্যন্ত, তাহলে হচ্ছে যে এইখানে হচ্ছে যে জে থেকে n পর্যন্ত। আর কেন যে লিখেছি, কারণ এখানে ব্যাখ্যা দিয়েছি তোমাকে, জের মান যখন 2 তখন হচ্ছে 2 বার, জের মান যখন 3 তখন হচ্ছে 3 বার। তাহলে হচ্ছে জের মান যত ততবার ঘুরবে হোয়াইল লুপের মাথাটা। তাহলে জে আর জের মান বলছি 2 থেকে n পর্যন্ত, জের মান যখন 2 তখন 2 বার, জের মান যখন 3 তখন 3 বার, জের মান যখন 4 ততবার। এই জন্য বলছি যেহেতু এই লুপটা আছে, হোয়াইল লুপটা আছে ফর লুপের ভিতরে, তাহলে হচ্ছে যে এই জন্য লিখছি সামেশন অফ জে ইকুয়াল টু 2 টু n, আর হোয়াইল লুপটা ঘুরবে জে বার। তাহলে একবার ঘুরতে সময় লাগে যদি C4, তাহলে C4 ইনটু এটা, C4 ইনটু এটা, তাহলে C4 ইনটু যদি এটা হয় তাহলে এটা হলো, স্যার হলো এখানে কি টোটাল 5 বার ঘুরবে? কোনবার, এখানে 5 বার, দেখো 5 বার কিভাবে হয়। তোমার তো তাহলে হচ্ছে যে আমাদের এই ডাটার জন্য 5 বার কিভাবে হয়েছে, জের মান 2 থেকে n পর্যন্ত, জের মান 2 থেকে কত পর্যন্ত, n পর্যন্ত, n এর মান কত, একটা ডাটা, দুইটা ডাটা, তিনটা ডাটা, আমাদের ডাটা আছে কয়টা বলো এখানে, এখানে আমাদের n এর মান 3, n এর মান আছে 3, কারণ আমাদের তিনটা ডাটা আছে। তাহলে n এর মান যদি 3 হয় তাহলে জের মান 2 থেকে 3 পর্যন্ত, n এর মান যেহেতু 3, জের মান 2 থেকে 3 পর্যন্ত, তাহলে সামেশনের মধ্যে লিখছি, তাহলে জের প্রথম মান 2, তাহলে 2 বসা, 2 যোগ জের পরের মান হচ্ছে 3, 2 যোগ 3 কত হলো 5, 5 বার হলো। এই যে এখানে আমাদের 5 বার হয়েছে, কম্পিউটার 5 বার করছে। তাহলে হচ্ছে যে এখানে তুই বসা, দেখো n এর মান যেহেতু 3, আমাদের যেহেতু 3টা ডাটা আছে, n এর মান 3, তাহলে জের মান 2 থেকে 3 পর্যন্ত, জের মান 2 থেকে যদি 3 পর্যন্ত হয় এখানে বসাও, জের মান 2 বসাও, 2 আর যেহেতু সামেশন সাইন আছে 2 প্লাস 3 এবং হচ্ছে যে পরবর্তী মান 3, তাহলে 2 প্লাস 3 মানে 5, এখানে 5 বার হয়েছে। এই জন্য বলছি জের মান 2 থেকে n পর্যন্ত। একবার ঘুরতে কম্পিউটারের সময় লাগবে C4, তাহলে C4 ইনটু এটা। এবার আসো L5, পরবর্তী লাইনকে আমরা অ্যানালাইসিস করি। L5 হচ্ছে লুপের ভিতরের লাইন, হোয়াইল লুপের ভিতরের লাইন। হোয়াইল লুপ কয়বার ঘুরছে বলো, একটু আগে তোমাদেরকে আমি বলছি হোয়াইল লুপ কয়বার পড়ছে, 5 বার। 5 বার না, যে বার। এই যে এখানে আমি ব্যাখ্যা দেখাচ্ছি তোমাকে, জের মান যখন 2 তখন হচ্ছে যে বার, জের মান যখন 2 তখন জের মান হচ্ছে 2 2 বার, জের মান যখন 3 তখন হচ্ছে 3 বার। এই ডাটার জন্য 3টার জন্য এনা হচ্ছে 5 বার। যদি 10টা হয় তখনও কি 5 বার না, তখন তো চেঞ্জ হবে।
তাহলে জে এর মান যখন 2 তখন হচ্ছে 2 বার, জে এর মান যখন 3 তখন হচ্ছে 3 বার। তাহলে হচ্ছে যে এইখানে হচ্ছে যে জে এর মান যত ততবার জে বার, তাহলে হোয়াইল লুপের মাথা ঘুরতেছে জে বার, একটু আগে বলছি জে বার, জে বার হয় এই যে আমি এখানে লিখে দিছি 2 নিচে লিখছি জে, কেন লিখছি 2 নিচে জে, কারণ জে এর মান যখন 2 তখন 2 বার, জে এর মান যখন 3 তখন 3 বার, তার মানে জে এর মান যত ততবার, জে এর মান যত ততবার ঘুরবে হোয়াইল লুপের মাথা। তাহলে জে এর মান ওই জন্য জে লিখছি। তাহলে এবার বলো তাহলে হোয়াইল লুপের ভিতরের L5 টা কয়বার হবে? হোয়াইল লুপের মাথা যদি জে বার ঘুরে তাহলে L5 কয়বার ঘুরবে? L5 একবার কম। একবার কম ঘুরবে, সেজন্য আমি লিখছি একবার কম, আমি লিখছি জে মাইনাস 1 বার। যে লক্ষ্য করো L5 এ লিখছি জে এর জায়গায় লিখছি জে মাইনাস 1 বার। তাহলে হচ্ছে C5 ইনটু এই যে এটা, এই যে এটা। তারপর সে L6 ও হোয়াইল লুপের ভিতরে, L6 ও হোয়াইল লুপের ভিতরে, যেহেতু L6 হোয়াইল লুপের ভিতরে তাহলে হোয়াইল লুপের মাথা ঘুরছে জে বার, হোয়াইল লুপের মাথা যদি জে বার হয় তাহলে i ইকুয়াল টু i মাইনাস 1, এটা জে মাইনাস 1 বার, একবার কম, একবার কম। আর জে এর মান কত? কারণ যেহেতু এটা আছে হলো আউটার লুপের ভিতরে, ফর লুপের ভিতরে, তাহলে হচ্ছে যে ফর লুপ ঘুরতেছে কয়বার? জে এর মান 2 থেকে n পর্যন্ত। তাহলে এটা হয়ে গেল C6 ইনটু এটা। তারপর হচ্ছে L7 হচ্ছে যে L7 যদি হয় তাহলে L7 হচ্ছে যে C7 ইনটু n মাইনাস 1। তার মানে L7 তো আর হোয়াইল লুপের ভিতরে না, L7 হচ্ছে ফর লুপের ভিতরে। সুতরাং হচ্ছে যে ফর লুপ ঘুরছে কয়বার? একটু আগেও তোমাদেরকে আমি বলছি টেস্ট কেসের সময় n মাইনাস 1 বার, যেহেতু এই লাইন হচ্ছে ফর লুপের ভিতরে, এইখানে যতবার হয়েছে তাহলে হচ্ছে এইটাও একই মান। L7 হচ্ছে n মাইনাস 1 বার, C7 টু n মাইনাস 1। এবার আসো আমার সব সময়গুলোকে যোগ করতে হবে, C1n C2n মাইনাস 1 C3n মাইনাস 1, এটা পুরোটাকে আমি যোগ করে এইখানে লিখলাম। লিখার পরে C1n যোগ C2n মাইনাস 1 এটা লিখলাম C3n মাইনাস 1। এবার আমি সামেশন সাইনটাকে ভাঙলাম। কিভাবে ভাঙলাম? C4 জের মান 2 থেকে n পর্যন্ত, তাহলে জের মান প্রথম মান 2 বসাইলাম, এর পরের মান 3 বসাইলাম, ডট ডট ডট, যে লাস্ট মান n কে বসাইলাম, সামেশনটাকে আমি ভাঙলাম। একইভাবে C5 জের মান 2 থেকে n পর্যন্ত, এখানে হচ্ছে জের মান যখন আমি 2 বসাবো 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, জের মান 3 বসালে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, তাই 2 প্লাস লাস্ট হচ্ছে যে জের মান যদি আমি n বসাই n মাইনাস 1, এই যে n মাইনাস 1। সিমিলারলি লক্ষ্য করো এখানে আসো, সিমিলারলি C6 জের মান যদি 2 বসাই 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, জের মান 3 বসালে 3 মাইনাস 1 মানে 2, 4 বসালে 4 মাইনাস 1 মানে 3, লাস্ট মান আছে n বসালে n মাইনাস 1, যেহেতু এখানে j মাইনাস 1 আছে, C7 n মাইনাস 1 আছে। তোমরা এখন দেখো তোমরা কিন্তু ক্লাস 10 এ প্রগমনের এই ধারাটা পড়ছো, এই যে আমি পাশ দিয়ে লিখেছি 1 প্লাস 2 প্লাস ডট ডট n, এটা সূত্র ছিল n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই সূত্রটা তুমি কিন্তু হচ্ছে যে ক্লাস 10 এ পড়ছো, 1 প্লাস 2 ডট ডট n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে যদি n এর জায়গায় n মাইনাস 1 বসা তাহলে কত হবে? n এর জায়গায় n মাইনাস 1 বসাইলে হবে, n এর জায়গায় যদি n মাইনাস 1 বসাই তাহলে হচ্ছে n এর জায়গায় n মাইনাস 1 বসালে n মাইনাস 1, এখানে n এর জায়গায় n মাইনাস 1, n এর জায়গায় যদি n মাইনাস 1 বসাই n মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এটা হবে হচ্ছে n, তাহলে n মাইনাস 1 ডিভাইডেড n মাইনাস 1 ইনটু n ডিভাইডেড বাই 2। দেখতে পাচ্ছ আমি দুইটা ফর্মুলা এখানে পেয়ে গেছি, এই ফর্মুলা দুটো আমাকে এখানে বসাতে হবে। কিভাবে বসাতে হবে? C1n C2n মাইনাস 1 C3n মাইনাস 1, এখানে আছে C4, এখানে এই সূত্রের সাথে মিলানোর জন্য এক একটা আমি যোগ করে নিয়েছি। এখানে ছিল 2, C4 এর সাথে কত ছিল লক্ষ্য করো, C4 2 প্লাস 3 প্লাস আপ টু n, আমি এই যে 2 এর আগে যে একটা 1 কে যোগ করছি, যে একটাকে আমি যোগ করছি সে একটাকে আবার বিয়োগ করে দিয়েছি, যে একটাকে সামনে যোগ করে দিয়েছি সে একটাকে বিয়োগ করে দিয়েছি এখানে। তারপর আসো এটা যোগ করার পরে তারপর C5 ইনটু 1 প্লাস 2 প্লাস n মাইনাস 1, এটা ফর্মুলা এই যে তোমাদেরকে আমি একটু আগে দেখাইছি, n মাইনাস 1 ইনটু n ডিভাইডেড বাই 2, সেটা লিখেছি। C6 1 প্লাস 2 প্লাস 3 n মাইনাস 1, এটা সূত্র তোমাকে একটু আগে আমি লিখে দিচ্ছি, এই সূত্র এখানে বসাইছি, C7 n মাইনাস 1। তারপর C1
n প্লাস c2 n minus 1 c3 n minus 1 এবার আসো c4 c4 এ 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n এটার ফর্মুলা হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটা বসালাম আর মাইনাস আছে 1 এই যে এটার প্রথম অংশের ফর্মুলা যে আমি উপরে রেখা বন্ধনী দিয়ে দিয়েছি এই অংশের ফর্মুলা এখান থেকে বসাইছি আর মাইনাস আছে 1 মাইনাস 1 বসালাম c5 n into n minus 1 divided by 2 c6 n into n minus 1 divided by 2 c7 n into n minus 1 তাহলে হচ্ছে যে এখানে c1 n c2 n minus 1 c2 এখানে c3 n minus 1 c3 এই অংশটুকু হচ্ছে যে লক্ষ্য করো আমি সরল করলাম এই অংশটুকু আমি সরল করলাম তারপর হচ্ছে এই অংশ c6 এই অংশে সরল করলাম তারপর c7 n minus n এবার আমি n স্কয়ার কমন নিলাম যেগুলোর সাথে n স্কয়ার আছে n স্কয়ার কমন নিছি যেগুলোর সাথে n আছে সেগুলো থেকে n কমন নিছি যেগুলোর মধ্যে কিছুই নাই সেগুলোতে ডাইরেক্ট এখানে প্লাস দিয়ে দিচ্ছি কতগুলো কনস্ট্যান্টের যোগফল আরেকটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টের যোগফল আরেকটা কনস্ট্যান্ট এখানে কতগুলো কনস্ট্যান্টের যোগফল আরেকটা কনস্ট্যান্ট এখানে হাইস্ট টার্ম হচ্ছে a n স্কয়ার এটা হচ্ছে হাইস্ট টার্ম যেহেতু এখানে n স্কয়ার আছে সাথে তাহলে পোস্ট কেসে ইনসারশন সর্টে রাখবে অর্ডার অফ n স্কয়ার যেহেতু হাইস্ট টার্ম হচ্ছে আমার a n স্কয়ার এটা হাইস্ট টার্ম কনস্ট্যান্ট কে বাদ করে দিলে n স্কয়ার আছে শুধু তাহলে অর্ডার অফ n স্কয়ার তোমাকে কেউ যদি বলে ওয়ার্স্ট কেসে কেমন টাইম লাগবে তুমি বলবা যে ওয়ার্স্ট কেসে ইনসারশন সর্টে অর্ডার অফ n স্কয়ার এই তো কারো কোনো সমস্যা আছে সমস্যা থাকলে আমাকে বলতে পারো স্যার L4 লাইনটাতে একটু যাওয়া যাবে কোন লাইন L4 স্যার এখানে L4 এ যখন আমরা যে while লুপটা চালু করেছিলাম স্যার এটা তো মানে মেইন ফর লুপের ভিতরে একটা ইনার লুপ সো হ্যাঁ। ইনার লুপটা তো স্যার ইনার লুপের মাথাটা হচ্ছে আপনার মেইন ফর লুপের একবার কম ঘুরবে তো L4 এর কথা বলছো জি স্যার এখানে যে হ্যাঁ একবার কম তো আছে যে ইনার লুপ n - 2 + 1 তাহলে কয়বার হলো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝতে পেরেছি স্যার। একবার কম না তাহলে তো একবার কমই আছে আর স্যার এখানে যে মানে যখন টোটাল রানিং টাইমটা যখন যোগ করেছি স্যার C4 এ আসলে আমরা ওই যে n into n - 1 ভাগ 2 যে ওই সূত্রের ফর্মুলা ওই ফর্মুলা ফর্মুলা তো বসানো যাচ্ছে না বসানোর জন্য আমি কি করছি করো আগে সামনে একটা কি করছি বলো স্যার +1 যোগ করছি আবার হলো +1 থেকে -1 করেছি -1 করেছি এই যে 1 কে যোগ করছি সে 1 কে যোগ করেছি না স্যার সেটা বুঝেছি মানে স্যার ওই মানে ওটা তো স্যার সেকেন্ড ফর্মুলাতে ফেলার জন্য এই কাজটা করেছিলাম না না সেকেন্ড না C4 এর সাথে হচ্ছে প্রথম ফর্মুলা মানে স্যার বিল্ট ইন ফর্মুলাটা কি আসলে মানে সেকেন্ড এর ছিল প্রথম সেকেন্ডটা বিল্ট ইন ফর্মুলা না বিল্ট ইন ফর্মুলা হচ্ছে 1 + 2 + up to n into n + 1 divided by 2 এটা ছিল বিল্ট ইন ফর্মুলা আর দ্বিতীয়টা আমি বানাইছি কেমনে n এর জায়গায় n - 1 বসাই বানাইছি জি স্যার n এর জায়গায় n - 1 বসাইছি বসাই হচ্ছে যে n এর জায়গায় যে n - 1 বসাতে হলে n এর জায়গায় n - 1 ইকুয়াল টু n এর জায়গায় n - 1 আর n - 1 + 1 কত হলো n divided by 2 আচ্ছা পরে স্যার ওখানে মাইনাস করে দিয়েছি আর কি -1 মানে এর পরের লাইনে পেজ তোমার হচ্ছে নাম্বার 1 + 2 + 3 + n এই অংশের উপর আমি রেখা বন্ধনী দিয়েছি জন্য 1 + 2 + 3 up to n এটার ফর্মুলা তুমি জানো n into n + 1 divided by 2 এটা তুমি জানো এই যে অংশ C4 এর সাথে প্রথম অংশের যে অংশের মধ্যে আমি রেখা বন্ধনী দিয়েছি উপরে সেই অংশ তুমি জানো সেই অংশের ফর্মুলা এই যে এখানে আমি লিখে দিয়েছি n into n + 1 divided by 2 -1 একটা আছে না জি স্যার স্যার এখানে তো সরাসরি সেকেন্ড ফর্মুলাটাই বসতো না মানে এখানে 1 + 2 প্লাস সেকেন্ড ফর্মুলা কেন বসাবা না সেকেন্ড ফর্মুলা তুমি বসাতে পারবে না তুমি বসাতে হবে ফার্স্ট ফর্মুলা কারণ হচ্ছে যে এইজন্যই তো আমি রেখা বন্ধনী দিচ্ছি এইখানে রেখা বন্ধনী কোথায় দিচ্ছি দেখতে পাচ্ছ n এর জায়গায় তুমি n - 1 বসাইছো জি n স্যার এর জায়গায় বসাইছো n - 1 n এর জায়গায় যদি আমি n - 1 বসাই এজন্য আমি n - 1 এর উপরে হচ্ছে রেখা বন্ধনী দিচ্ছি জি স্যার কিন্তু এখানে তো স্যার n - 1 মানে একটা টার্ম এখানে এই যে আমি সূত্র লিখছি n - 1 হচ্ছে একটা টার্ম পুরো n - 1 পুরোটা মিলে একটা টার্ম এখানে কিন্তু n - 1 পুরোটা একটা টার্ম না এখানে 1 + 2 3 up to n পর্যন্ত এক অংশ -1 হচ্ছে আলাদা অংশ ও আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে 1 + 2 + 3 up to n পর্যন্ত একটা অংশ -1 হচ্ছে আলাদা অংশ তাহলে হচ্ছে প্রথম অংশের মধ্যে প্রথম সূত্র বসাইছি -1 আছে -1 বসাইছি জি স্যার এ হচ্ছে তোমার ওয়ার্স্ট কেস অ্যানালাইসিস কেমন আরে তোমার বেস্ট কেসে কেউ যদি জিজ্ঞাসা করে ইনসারশন সর্টে কেমন সময় লাগবে তুমি কি উত্তর দিবা বেস্ট কেসে স্যার অর্ডার অফ n order of n যদি বলে যে ওয়ার্স্ট কেসে কেমন টাইম লাগে তুমি অর্ডার অফ n স্কয়ার order of n square
এবার আসো এভারেজ কেস। স্যার স্যার আমাদের স্যার- কি প্রুফ গুলো আসবে পরীক্ষায়? হ্যাঁ, পরীক্ষায় প্রুফ আসবে না কেন? স্যার বলছে যে কাশেম স্যার তো এক সেকশন নিচ্ছে, আমাদের যে প্রবিসি স্যার, বুঝছো তো, প্রবিসি স্যার নিচ্ছে এক সেকশনে ক্লাস নিচ্ছে, তার এক সেকশন তো আমি নিচ্ছি, আর 2 সেকশন নিচ্ছে আরমান আসকারি। সুতরাং হচ্ছে যে প্রবিসি স্যার তো আমারও স্যার আর কি, এটা জানো কিনা যে আমাদেরও স্যার আর কি প্রবিসি স্যার। স্যার আমার হলো প্যারালেলিজম কোর্স করেছে মাস্টার্সে এবং গ্রাফ থিওরি কোর্স করেছে। সুতরাং স্যার কিন্তু বলছে যে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস গুলো দেখাবা। স্যার এই জন্য বলছে, স্যার এটা বলছে যে ক্লাসের মধ্যে কিছু দুর্বল স্টুডেন্ট আছে, কিছু সবল স্টুডেন্ট আছে, তো আমরা তো কোনোভাবেই সবল স্টুডেন্টদেরকে ধরো বঞ্চিত করতে পারি না। কারণ হচ্ছে যে এই জিনিসগুলো তুমি যখন হায়ার লেভেলে যাবা, পিএইচডি করবা, তখন এই জিনিসগুলো কিন্তু লাগবে। সুতরাং হচ্ছে সেই ক্ষেত্রে যারা পিএইচডি করতে যাবে তারা কিন্তু এগুলো জানতে হবে। সুতরাং হচ্ছে যে কারণ তুমি কম্পিউটার সায়েন্স পাস করে আসছো, এগুলো জানো না, জিনিসটা তখন হাস্যকর হবে আর কি। এই জন্য বলছি এই জিনিসগুলো হচ্ছে জানবা, এবং হচ্ছে যেগুলা পরীক্ষাটাই মেইন না, এই ছেলে মেয়েরা তোমাদেরকে বলছি যে হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে। এগুলো কিন্তু আমি কিন্তু কোনো কিছু মুখস্থ করে লিখি নাই, এগুলো ম্যাথমেটিক্স দিয়ে অ্যানালাইসিস। বুঝছো না? বুঝো নাই? বুঝছো না? বুঝো না? হ্যাঁ। এবার আসো হচ্ছে যে এভারেজ কেস অ্যানালাইসিস। এভারেজ কেস অ্যানালাইসিস তোমরা নিজেরা করবা। এভারেজ কেস অ্যানালাইসিস কিন্তু আমি করে দেই নাই, আমি জাস্ট আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন আমিন। দেখতে পাচ্ছো মাঝখান দিয়ে কিছু আছে নাকি নাই? কিছু নাই স্যার। নাই। না স্যার নাই। জন্য আমি বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাঝখান দিয়ে কিছু নাই, লাস্টে দিয়ে ওয়ালা দাল্লিন আমিন। ঠিক আছে, লাস্টের অংশ লিখে দিচ্ছি, মাঝখান দিয়ে কিন্তু কিছুই না। সুতরাং হচ্ছে যে এটা তুমি করবা। এখানে আমি কিন্তু তাও তোমাকে হেল্প করছি। প্রথম লাইন আগের মতোই n বার, দ্বিতীয় লাইন n-1 বার, তৃতীয়বার লাইন n-1 বার। আসো আবার হোয়াইল লুপের মাথা। এবার কিন্তু এভারেজ কেস সমান আমি এখানে কি উপরে কি লিখে দিচ্ছি পড়ো, কন্ডিশন অফ হোয়াইল লুপ সমান কি লিখছি পড়ো, বেস প্লাস ওরস বাই 2। বেস্ট প্লাস এভারেজ তুমি বের করো কিভাবে? কোন সংখ্যার এভারেজ বের করো কিভাবে? দুইটা সংখ্যার টোটালটার সাম করে যতগুলো সংখ্যা হবে সেটা দিয়ে ডিভাইড আমাদের করে। আছে দুইটা কেস, বেস্ট কেস আর আরেকটা কেস কি আছে বলো? পোস্ট কেস, তাই না? Worst আমাদের দুইটা case। কেস আছে, তাহলে বেস্ট কেস যোগ ওয়ার্স্ট কেস ডিভাইডেড বাই 2 এভারেজ বের করছি। বেস্ট কেসে হোয়াইল লুপের মাথা কয়বার ঘুরছে আমি তোমাদেরকে বলছিলাম, বেস্ট কেসে হোয়াইল লুপের মাথা কয়বার ঘুরছে? স্যার একবার। একবার, সেজন্য লিখছি হচ্ছে 1। পোস্ট কেসে হোয়াইল লুপের মাথা কয়বার ঘুরছিল এখানে বলছি স্যার যেবার। এবার, সেজন্য বলছি হচ্ছে 1 হচ্ছে বেস্ট কেসে হোয়াইল লুপের মাথা ঘুরে একবার, এখানে 1 লিখছি। ওয়ার্স্ট কেসে হোয়াইল লুপের মাথা ঘুরেছে এবার, এবার যে লিখছি ডিভাইডেড বাই 2। এই যে জন্য সামেশন যেহেতু হোয়াইল লুপের মাথা ওটা ফর লুপের ভিতরে আছে, লিখছি যেটা তো হলো 1 প্লাস জে ডিভাইডেড বাই 2। এবার L5 যেহেতু হোয়াইল লুপের ভিতরে, তাহলে L5 কয়বার হবে বলো? স্যার এভারেজের থেকে 1 কম। মানে হচ্ছে 1 কম, তাহলে হচ্ছে 1 কম। তারপর হচ্ছে L6 তো হোয়াইল লুপের ভিতরে না? জি স্যার। 1 কম, এই যে 1 কম। আর এটা L7 তো আগের মতই আছে, ওই L7 তার হোয়াইল লুপের ভিতরে না, হোয়াইল লুপের বাইরে, তাহলে L7 আগের মতো n-1। তো তুমি হচ্ছে যে এই অংশ করবা, আমি যদিও ডট ডট দিয়ে গেছি, তুমি পুরো অংশ করলে তুমি পাবা অর্ডার অফ। সব ম্যাথমেটিক্যালি সরল করবা, আমার মতো সরল করবা, আমি এখানে যে করে সরল করছি এরকম সরল করবা, তোমরা এটা নিজেরাই করবা। পরীক্ষায় সাধারণত যেগুলা আমরা করে দেই না সেগুলোই পরীক্ষা দেই, এটা কিন্তু সবসময় মাথায় রাখবা। ঠিক আছে, সবসময় আমরা যেটা করে দেই না সেটা কিন্তু আমরা পরীক্ষা দিই, এটা কিন্তু মাথায় রাখবা। এ হচ্ছে যে ইনসারশন সর্টের তাহলে 3টা জিনিস হয়ে গেল, বেস্ট কেস অ্যানালাইসিস, ওয়ার্স্ট কেস অ্যানালাইসিস এবং এভারেজ কেস অ্যানালাইসিস। আমরা কি কিছু বুঝছি না কিছুই বুঝি না, নাকি মাথার উপর দিয়ে গেছে? হ্যাঁ বলো। জি স্যার বুঝেছি। মাথার উপর দিয়ে যায় না তো নাকি? স্যার যায় স্যার, অনেক কিছুই যায়। হ্যাঁ স্যার এবার আজকে একটু লেন্দি লাগছে। হ্যাঁ স্যার এভারেজের ক্ষেত্রে n স্কয়ার আসে, হ্যাঁ, ওটা কি করবা মানে সলভ করলে ওরকম ফরম্যাট চলে আসে। সবাই বুঝছো নিশ্চয়ই? এগুলো কপি করবে না, পরীক্ষাতে কিন্তু আমরা সবকিছু তোমার রোল নাম্বারের সাথে রিলেট করে দেই, কারণ হচ্ছে কিন্তু তুমি কিন্তু এটা ইয়ে করতে হবে আগে। হ্যাঁ, এবার আসা হচ্ছে যে আমরা কুইক সর্ট অ্যানালাইসিস একটু কুইকে শেষ করব। কুইক সর্ট অ্যানালাইসিস একটু কুইক শেষ করব। শোনো, কুইক সর্ট অ্যালগরিদম
এবার আমাদের অ্যালগরিদম হচ্ছে কুইকসর্ট অ্যালগরিদম। প্রথম আসম মেকানিজম, কুইকসর্ট অ্যালগরিদম কিভাবে কাজ করে। এই যে 27 আছে, 8 আছে, 9 আছে, 32 আছে, 29 আছে, 18 আছে, 15 আছে, 26 আছে, 55 আছে, 14 আছে। কয়টা সংখ্যা আছে এখানে বলো দেখি? এখানে কয়টা সংখ্যা আছে? 27, 8, 10টা। 10টা। এই জন্য লক্ষ্য করো এফ সমান 1। কেন এফ সমান 1? এই 10টা ডাটাকে তুমি যদি একটা অ্যারেতে রাখো, এই 10টা ডাটাকে তুমি যদি একটা অ্যারেতে রাখো, বলো দেখি 27 কত নম্বর অ্যারের কত নাম্বার ঘরে থাকবে? প্রথম 1 নম্বরে। 1 নাম্বার ঘরে। এই জন্য এফ এর মান হচ্ছে 1। যেহেতু 10টা ডাটা আছে, 10টা ডাটাকে যদি আমি অ্যারেতে রাখি তাহলে হচ্ছে প্রথম ঘরের ইন্ডেক্স নাম্বার 1, তাহলে হচ্ছে 27 আছে 1 নাম্বার ঘরে। লাস্ট ঘরের ইন্ডেক্স নাম্বার কত? লাস্ট ঘরের ইন্ডেক্স নাম্বার কত বলো? 10 10। তাহলে হচ্ছে যে 10, এল এর মান হচ্ছে 10। তাহলে হচ্ছে এল সমান 10। তাহলে এফ এর মান হচ্ছে 1, এল এর মান হচ্ছে 10। কারণ এই 10টাকে 10, 27, 8, 9 এই যে 14 পর্যন্ত যে ডাটাগুলো আছে, ডাটাগুলোকে একটা অ্যারেতে রাখলে 27 থাকবে প্রথম ঘরে আর 14 থাকবে লাস্টের ঘরে। তাহলে 27 হচ্ছে প্রথম ঘরে যদি হয় তাহলে এফ এর মান হচ্ছে 1, আর 14 আছে লাস্ট ঘরে, তাহলে এল এর মান হচ্ছে 10। তাহলে হচ্ছে যে 27 আছে হচ্ছে প্রথম ঘরে, এই জন্য এফ এর মান 1, আর যেহেতু 14 আছে লাস্ট ঘরে এই জন্য এল এর মান হচ্ছে 10, যেহেতু 10 এর আছে। এবার তোমাকে যেটা করতে হবে, আই নামক একটা ভেরিয়েবল নিতে হবে। মনে রাখবা আই এর শুরু হচ্ছে এফ এর পরেরটা থেকে। যেহেতু এফ এর মান 1, আই এর মান হবে 2। আর যে আরেকটা নিবা, যে এর মান শুরু হবে এল এর মান যত সেখান থেকে। আমি আবার বলছি, আই এর মান শুরু হবে হচ্ছে এফ এর পরেরটা থেকে। যেহেতু এফ এর মান 1, তাহলে আই এর মান 2। যেহেতু এল এর মান 10, যে এর মান শুরু হবে হচ্ছে 10 থেকে। এবার তোমার টার্গেট থাকবে আই কে সামনের দিকে আগানো, আর জে কে হচ্ছে পিছনের দিকে ব্যাক করানো। জে কে তুমি পিছনের দিকে টানবা আর আই কে হচ্ছে তুমি সামনের দিকে নেবা, সামনের দিকে টানবা, যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ক্রস না করে। তুমি হচ্ছে আই কে, আবার বলছে আই কে সামনের দিকে আগাবা, জে কে হচ্ছে পিছনের দিকে নিবা। এক পর্যায়ে আই যখন জে কে ক্রস করে ফেলবে তখন স্টপ হয়ে যাবে। এটা হচ্ছে মোদ্দা কথা। আই কে সামনের দিকে টানবো, জে কে পিছাবো, এবং হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আই জে কে ক্রস না করে। স্যার এখানে কি j এর মান 14 নাকি 10? জে এর মান হচ্ছে 10। এই যে জে কমা এল সমান 10 লিখছে। তাহলে হচ্ছে এবার আসো, এইখানে বলছি হচ্ছে যে মনে রাখবা 27 কে আমরা ধরলাম হচ্ছে পিভট এলিমেন্ট। 27 হচ্ছে আমাদের পিভট এলিমেন্ট। তাহলে তোমাকে অলওয়েজ পিভট এলিমেন্টে জে কে আমি বলছি আই কে কোথায় নিবা বলছিলাম, মনে আছে? আই কে কোন দিকে নিবা বলছিলাম? সামনের দিকে। সামনের দিকে, আর জে কে কোন দিকে নিবা বলছি? পিছনের দিকে। পিছনের দিকে। কিভাবে নিবা সেটা কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে পিভট এলিমেন্টের সাথে কম্পেয়ার করতে হবে। 27 হচ্ছে আমার পিভট এলিমেন্ট। 27 হচ্ছে আমার পিভট এলিমেন্ট। তাহলে 27 যদি আমার পিভট এলিমেন্ট হয় তাহলে এই 27 এর সাথে হচ্ছে আমি অলওয়েজ কম্পেয়ার করব। সেজন্য লিখছি, লক্ষ্য করো এই যে এখানে আমি লিখে দিচ্ছি, এই যে আমার মাউসের দিকে তাকাও, AF is greater than equal to AI. If this condition is true, you have to proceed I by one space, one cell. You have to proceed I by one cell in the forward direction. তুমি তাহলে আই কে সামনের দিকে আগানো, আই কে সামনের দিকে আগানোর শর্ত হচ্ছে এফ। এফ মানে হচ্ছে আমাদের 27, 27 হচ্ছে আমাদের পিভট এলিমেন্ট। তাহলে এফ মানে হচ্ছে যে আমাদের, কারণ এফ এর মান 1, লক্ষ্য করো এফ এর মান 1 যদি হয় A1 ঘরে আছে 27, তাহলে 27 is greater than equal to AI। এই কন্ডিশন যদি সত্য হয় তাহলেই কেবলমাত্র তুমি আই কে আগাবা। আর হচ্ছে জে কে পিছাবা বলছি, জে কে বলছি পিছাইতে, নিচের কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে জে কে পিছাবা। তাহলে আই কে আগাইতে হলে উপরের কন্ডিশনটা সত্য হইতে হবে, আর জে কে পিছাইতে হলে হচ্ছে নিচের কন্ডিশনটা সত্য হতে হবে। তাহলে হচ্ছে যে এইখানে হচ্ছে যে আই কে আগাবো, জে কে হচ্ছে পিছাবো। তাহলে হচ্ছে যে এই দুইটাকে হচ্ছে আই কে আগানো শর্ত হচ্ছে এটা, জে কে পিছানোর শর্ত হচ্ছে এটা। এই দুই কন্ডিশন হচ্ছে যে মনে রাখতে হবে, আই কে আগানোর শর্ত এবং জে কে পিছানোর শর্ত। প্রথমে আসো আমরা আই কে আগানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ আমি প্রথমে বলছিলাম যে আই হবে এফ এর পরেরটা, আই হচ্ছে এফ এর পরেরটা নিলাম, আই হচ্ছে এফ এর পরেরটা নিলাম। সেটা হলো যেহেতু এফ এর মান 1, আই এর মান হচ্ছে 2।
প্রথমে আমরা তুলনা করি এফ। এফ গড়ে আছে 27, এফ গড়ে আছে তোমার 27 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এআই ঘরে আছে 8। এআই ঘরে আছে 8, কারণ আই এর মান যদি 2 হয় এ2 ঘরে আছে 8, তাহলে এ1 যেহেতু এফ এর মান তোমার 1, এ1 ঘরে আছে 27 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এআই, আই এর মান আছে হচ্ছে 2, তাহলে এ2, এ1 ইজ গ্রেটার দ্যান এ2, তাহলে এ1 এর মান আছে 27, এ2 এর মান আছে 8। দিস কন্ডিশন ইজ ট্রু। এই কন্ডিশন সত্য হলে তোমাকে আমি বলছি আই কে সামনের দিকে আগাইতে হবে। তাহলে আই এর মান 2 ছিল, আই এর মান 3 হয়ে গেছে। আই এর মান 3 হওয়ার পরে মনে রাখতে হবে আবারও কিন্তু আই কে আগানোর চেষ্টা করতে হবে। আই কে আবারও আগানোর চেষ্টা করতে হবে। তোমার এফ এর মান হচ্ছে 27, এফ এর মান হচ্ছে 27, এআই এর মান হচ্ছে 9, এআই এর মান হচ্ছে 9, তাহলে 27 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 9। এই কন্ডিশন আবারও সত্য। এই কন্ডিশন যদি আবারও সত্য হয় আই কে কিন্তু আবারও এক ঘর আগালাম, আই কে কিন্তু আবারও কিন্তু আমরা এক ঘর আগাইলাম। তাহলে আগানোর পরে এবার লক্ষ্য করো এফ সমান 27, এফ সমান 27, এআই সমান হচ্ছে 32, এআই সমান 32, 27 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 32। এই কন্ডিশন কিন্তু এখন মিথ্যা। প্রথম কন্ডিশনটা লক্ষ্য করো মিথ্যা হয়ে গেছে। যেহেতু প্রথম কন্ডিশন মিথ্যা হয়ে গেছে, তুমি আর আই কে আগাইতে পারবা না। আই কিন্তু আটকাই গেছে, আই কিন্তু আটকাই গেছে, কারণ প্রথম কন্ডিশনটা মিথ্যা। এবার তোমার টার্গেট হবে যখনই আই আটকা যাবে তোমার টার্গেট হবে জে কে পিছানো। যেহেতু আই আটকা গেছে এবার জে কে তুমি পিছাবা। আমি জে কে পিছানোর চেষ্টা করতেছি। জে কে পিছানোর শর্ত হচ্ছে এটা, এফ গড়ে আছে হচ্ছে 27, এফ গড়ে আছে 27 লেস দেন এ জে নাম্বার ঘরে যে আছে হচ্ছে 10, তাহলে হচ্ছে যে A1 লেস দেন A10। A1 ঘরে আছে 27, যেহেতু 27 পিভট এলিমেন্ট, সুতরাং 27 লেস দেন AJ, যে AJ এর মান হচ্ছে 10, তাহলে A10 ঘরে আছে 14, তাহলে 27 লেস দেন 10 এই কথা কিন্তু মিথ্যা। এই কথা মিথ্যা, 27 লেস দেন 14 এই কথা মিথ্যা। তাহলে জেও আটকাই গেছে, কারণ জেকে তুমি আর পিছাতে পারবে না, কারণ এই জের কন্ডিশনটা প্রথমবারে মিথ্যা। জের কন্ডিশন প্রথমবারে মিথ্যা হয়ে গেছে। জের কন্ডিশনটা জেকে পিছানোর কন্ডিশনটা যেহেতু প্রথমবার মিথ্যা, জে আটকাই গেছে। এইখান দিয়ে আটকাই গেছে আই, এইখান দিয়ে আটকাই গেছে জে। যেহেতু আই জে দুইজনে আটকাই গেছে, দুইজনকে তোমার ইন্টারচেঞ্জ করে দিতে হবে। আই জে যেহেতু দুইজনে আটকাই গেছে সেহেতু আই তম ডাটাটা এবং জে তম ডাটাটাকে তোমার সোয়াপ করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে। ইউ হ্যাভ টু ইন্টারচেঞ্জ দা এলিমেন্টস হোয়ার আই এন্ড জে এক্সিস্ট। তাহলে 32 আর 14 কে তোমার ইন্টারচেঞ্জ করে দিতে হবে, কারণ এই যে আই এর মান 4 এ এসে আই আটকাই গেছিল, জের মান 10 এ এসে প্রথমবারেই জের মান 10 ছিল, জের মান হচ্ছে যে পিছানো যায়নি। তাহলে আই আর জে যখনই আটকাই গেছে তখন হচ্ছে আই তম এলিমেন্ট এবং জে তম এলিমেন্টকে ইন্টারচেঞ্জ করতে হবে। স্যার বলা শেষ করি, ইন্টারচেঞ্জ করলে কি হবে, 32 এর জায়গায় যাবে 14, 14 জায়গায় যাবে হচ্ছে 32। আমি আবার বলছি, 32 এর জায়গায় যাবে 14, 14 জায়গায় যাবে 32। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্টারচেঞ্জ তো করলাম, 32 আর 14 কে ইন্টারচেঞ্জ করলাম, ইন্টারচেঞ্জ করার পরে আই এর মান অটোমেটিক বাড়াই দিবে। আই এর মান আগে 4 ছিল, আই এর মান 5 হয়ে গেছে। জের মান আগে 10 ছিল, জের মান কিন্তু 9 হয়ে গেছে। আমরা কার সাথে ইন্টারচেঞ্জ করছি, 32 এর সাথে 14 কে সোয়াপ করছি। 32 যাবে 14 জায়গায়, 14 যাবে 32 এর জায়গায়। তাহলে যদি যায় এবং হচ্ছে বলছি সোয়াপ করার পরে, ইন্টারচেঞ্জ করার পরে তুমি হচ্ছে আই এর মান আগে 4 ছিল, আই এর মান 5 হয়ে যাবে। জের মান হচ্ছে আগে 10 ছিল, জের মান 9। বলো এবার। স্যার আপনি যেরকম করেছেন আগে আই গুলো চেক করে নিয়েছেন, তারপর আগে আইকে সবার আগে আই যত দূর যাওয়া সম্ভব আই যাইতে থাকবে যতক্ষণ সত্য হয়। এরকম করে না যে একবার আই দেন চেক করবো, দেন আবার আই চেক করবো, দেন আবার না এইভাবে না, প্রথমে আই সব চেক করা শেষ। আই যতক্ষণ সত্য হবে, এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে, উপরের কন্ডিশন যতক্ষণ সত্য হবে, আইকে তুমি আগাইতেই থাকবা।
আর যখনই আই কে আগানো শেষ, আই আর আগাইতে পারতেছো না, তখন তুমি জে কে পিছানোর চেষ্টা করবা। তখন জেও আটকায় যাবে, আই আর জে যখন আটকায় যাবে তখন ওই ডাটা দুইটাকে ইন্টারচেঞ্জ করে দিবা, যেমন 32 আর 14 কে আমরা ইন্টারচেঞ্জ করেছি। তারপরে যেটা তারপর করবা, আবার আগানো শুরু করবো। হ্যাঁ তারপর হচ্ছে যে তখন হচ্ছে যে ইন্টারচেঞ্জ করার পরে কি বলছি, আই এর মান অটোমেটিক বাড়াই দিবা। ইন্টারচেঞ্জ করার পরে আই এর মান আগে 4 ছিল, আই এর মান 5 করে দিবা। জের মান আগে 10 ছিল, জের মান 9। স্যার 5 তো হয়েছে যখন 29 এ গেছে, মানে 14 থেকে, তখন হ্যাঁ তাহলে ওর যে কি হলো, 14 32 জায়গায় কি চলে আসছে বলো, ইন্টারচেঞ্জ করলে 32 জায়গায় কি আসবে, স্যার 14 আসলে 14। এই যে 14 তখন চলে হচ্ছে আসছে। ওইটা ট্রু হয় ওই কন্ডিশন। হ্যাঁ আই হচ্ছে এখন আই আই আবার শুরু করতে হবে। তো আই কোথা থেকে শুরু করবা, আই শুরু করবা হচ্ছে যে আই আগে ছিল হচ্ছে 4 এ, অটোমেটিক বলছি, অটোমেটিক। এবার কিন্তু চেকিং ছাড়া বলছি। আই এর মান আগে 4 ছিল, আই এর মান 5 হয়ে গেছে, অটোমেটিক। আই এর মান আগে 4 ছিল, ইন্টারচেঞ্জ করার পরে বলছি অটোমেটিক করবা, যে আই এর মান 4, আই এর মান 5 হয়ে গেছে। এবং অটোমেটিক জের মান 1 কমাইবা, জের মান আগে 10 ছিল, অটোমেটিক জের মান 1 কমে গেছে 9। এটা হয়ে গেছে। এবার আবার কিন্তু একই কথা প্রযোজ্য, আবার আইকে আগানোর চেষ্টা করবা। এই যে এই শর্ত, এই শর্ত মেনে, এই যে তোমাকে আগে একটা শর্ত দিছিলাম, শর্ত বুঝাইছিলাম, আইকে আগানোর শর্ত, ওই শর্ত দিয়ে স্যার ওইটা যদি 14 না হয়ে মানে 27 এর থেকে বড় হতো, তখন তো তাহলে তাহলে তো আটকা যেত, যেত না, আটকা তখন যেত। আবার আটকে যেত। হ্যাঁ আটকা যেত, হ্যাঁ আটকাবে তো, এক সময় না এক সময় আটকাবেই। সুতরাং হচ্ছে যে লক্ষ্য করো, আবার এবার আসো, তোমার আই এর মান 5, জের মান 9। এফ এফ ঘরে আছে 27, এ আই ঘরে আছে 29। এবার তোমার ওই যে মেয়েটা বললো, এবার লক্ষ্য করো যে এ, আমি আবার বলছি, এফ ঘরে আছে 27, এফ ঘরে আছে 27 এবং এ আই ঘরে আছে 29, এ আই ঘরে আছে 29। কন্ডিশন প্রথমবারে মিথ্যা, কন্ডিশন প্রথমবারে মিথ্যা। আই কিন্তু তুমি আগাইতে পারবা না, আই কিন্তু আগাইতে পারবা না এবার। কারণ হচ্ছে যে এফ ঘরে আছে 27, এ আই ঘরে আছে 29, তাহলে হচ্ছে যে 27 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 29 লিখলাম। লেখার পরে এই কন্ডিশন প্রথমবারে ফলস, এই কন্ডিশন প্রথমবারে ফলস, তাহলে আই কিন্তু আটকাই গেছে। আই কিন্তু সামনের দিকে আর আগাইতে পারবে না। আই কিন্তু আগেও 29 এর মধ্যে ছিল, এখন 29 এর মধ্যে আছে, আই কিন্তু আগানো যাচ্ছে না, কারণ কন্ডিশন প্রথমবারে ফলস। এবার জে কে পিছাইতে হবে, যেহেতু আই আটকে গেছে, এবার জে কে পিছানোর চেষ্টা করতে হবে। দেখি আমরা জে কে পিছানো যায় কিনা। এফ ঘরে আছে 27, এ জে ঘরে আছে 55, এফ ঘরে আছে 27, আবার বলছি এফ ঘরে আছে 27, এ জে ঘরে আছে 55, তাহলে 27 লেস দেন 55। এবার কিন্তু এই কন্ডিশন সত্য। এই কন্ডিশন সত্য হলে কথা ছিল জে কে পিছাবো, জের মান 9 ছিল, জের মান 8 হয়ে গেছে, জের মান 9 ছিল, জের মান 8 হয়ে গেছে। আবারও চেষ্টা করতে হবে জে কে পিছানোর, আবার চেষ্টা করি জে কে পিছানোর। এখানে হচ্ছে যে এফ ঘরে আছে 27, এ জে ঘরে আছে 26, এ জে ঘরে আছে 26, তাহলে হচ্ছে যে 27 লেস দেন 26, দিস কন্ডিশন ইজ ফলস, দিস কন্ডিশন ইজ ফলস নাও। এই কন্ডিশন কিন্তু ফলস হয়ে গেছে। তাহলে কন্ডিশন লক্ষ্য করো, যেহেতু যে কন্ডিশন ফলস হয়ে গেছে, যে কে পিছানোর কন্ডিশন ফলস হয়ে গেছে, যে কে আর তুমি পিছাতে পারতেছো না। এবার কিন্তু আই আটকায় গেছে এদিকে, যে আটকায় গেছে এদিকে, আবার সোয়াপ করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে আবার। তাহলে 29 আর 26 তুমি ইন্টারচেঞ্জ করে দিবা, 29 আর 26 ইন্টারচেঞ্জ করে দিলাম, তাহলে 26 আর 29 হচ্ছে আমি ইন্টারচেঞ্জ করে দিলাম, 26 আর 29 হচ্ছে আমি ইন্টারচেঞ্জ করে দিলাম, তাহলে 26 যাবে 29 এর জায়গায়, 29 যাবে 26 জায়গায়, গেলে এরকম হবে। তারপরে হচ্ছে তোমাকে আমি এটাও বলছি যে সোয়াপ করার পরে কি বলছি, আয়ের মান আই বাড়াবো যে কমাবো। কমাবো। তাহলে আয়ের মান 5 ছিল, আয়ের মান 6 হয়ে গেছে অটোমেটিক। জের মান 8 ছিল, জের মান 7 হয়ে গেছে। জের মান 7 ছিল, জের মান 8 ছিল আগে, ইন্টারচেঞ্জ করার পরে জের মান 7 হয়ে গেছে। আগে আয়ের মান 5 ছিল, ইন্টারচেঞ্জ করার পরে আয়ের মান 6 হয়ে গেছে। এবার লক্ষ্য করা, আবার তুমি আইকে আগের নিয়মে আবার আইকে আগানোর চেষ্টা করবা। তোমার এফ ঘরে আছে 27, এআই ঘরে আছে হচ্ছে 18, 27 যেহেতু 18 যে ছোট এই কন্ডিশন অনুসারে, প্রথম কন্ডিশন অনুসারে, তাহলে আবারও কিন্তু আইকে আমি আগাইতে পারবো। আয়ের মান 6 থেকে আয়ের মান 7 হয়ে গেছে। তারপরে 27-এর সাথে আবারও যেহেতু কন্ডিশন সত্য হয়েছে, আবারও কিন্তু চেক করতে হবে। আবার প্রথম কন্ডিশনটা আবারও চেক করবা যে আইকে আরো আগানো যায় কিনা। এফ ঘরে আছে 27, এআই ঘরে আছে 15, তাহলে 27, এই যে কন্ডিশনটা আবারও সত্য, আবারও সত্য হইলে আয়ের মান হয়ে গেছে হচ্ছে 8।
তারপরে লক্ষ্য করো আয়ের মান 8 হয়ে গেছে, যেহেতু এ ঘরে আছে 27, এ আই ঘরে আছে 29, প্রথম কন্ডিশন অনুসারে প্রথম কন্ডিশন ফলস হয়ে গেছে। প্রথম কন্ডিশন স্যার, ফলস। I আর J কে আমি বলি নেই, তারপর তুমি বলো। কথা মাঝখানে কথা বললে কিন্তু তখন কিন্তু তুমি নিজে বুঝতে কষ্ট হবে। আমার বলা শেষ হোক, তারপর আমি বলতেছি। তারপর হচ্ছে এ ঘরে আছে 27, এ আই ঘরে আছে 29, প্রথম কন্ডিশনটা ফলস। ফলস হওয়ার পরে হচ্ছে যে আয় আটকায় গেছে। আয় আটকায় গেলে আমার কথা ছিল জে কে পিছাইতে হবে। আয় আটকায় গেলে জে কে পিছাইতে হবে, এবং জে কে পিছানোর শর্ত তোমাকে আমি বলে দিচ্ছি এখানে। এ ঘরে আছে 27, এ জে ঘরে আছে 15, এটা কিন্তু প্রথমবারে ফলস, এই জন্য জেও কিন্তু আটকায় গেছে। আয় আটকাইছে 29-এ এসে, যে আসছে হচ্ছে যে এখানে 7। লক্ষ্য করো এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি আইকে আমি সামনের দিকে অনেক দূর নিয়ে গেছি, নেওয়ার পরে আই এসে এইটা আটকায় গেছে। জে কে কিন্তু আমি পিছাইতেই পারতেছি না, যে কারণ হচ্ছে প্রথমবারে কন্ডিশনটা ফলস, তাহলে জেও আটকায় গেছে। কিন্তু এখন লক্ষণীয় হচ্ছে তোমার আই কিন্তু জে কে ক্রস করে গেছে। এখন কিন্তু লক্ষণীয় হচ্ছে আই জে কে ক্রস করে গেছে। আই যখন এই জে কে ক্রস করে যাবে তখন কিন্তু ভিন্ন কথা, তখন কিন্তু অন্যরকম কথা আমি এখন বলতেছি। যখনই আই জে কে ক্রস করে যাবে তখন তুমি মনে রাখবা এই যে পিভট এলিমেন্ট ছিল, পিভট এলিমেন্ট ছিল 27 আর যে তম এলিমেন্টটাকে ইন্টারচেঞ্জ করবা। আমি আবার বলছি, যেহেতু আমাদের আই জে কে ক্রস করে চলে গেছে, আই অলরেডি যে সামনে চলে গেছে, জের মান হচ্ছে 7 আর আয়ের মান হচ্ছে 8। দেখতে পাচ্ছ আই আর জে একজন আরেকজনকে ক্রস করে গেছে, কারণ জের মান হচ্ছে 7 আর আয়ের মান হয়ে গেছে 8। ইন্টারচেঞ্জ এখানে হচ্ছে যে ক্রস করে গেছে। যেহেতু আই জে কে ক্রস করে গেছে তখন কিন্তু ভিন্ন কথা। সেই ভিন্ন কথাটা কি, এ পিভট এলিমেন্ট যেটা আছে তোমার 27 অর্থাৎ এফ তম ঘরে যেটা আছে সেইটা যেহেতু আমাদের পিভট এলিমেন্ট, সেই এলিমেন্টটা আর যে তম এলিমেন্টটা আই তম না কিন্তু যে তম এলিমেন্ট আছে 15, যে তম এলিমেন্ট আছে 15, এফ তম এলিমেন্ট আছে হচ্ছে 27, তাহলে ওই দুইটাকে তুমি সোয়াপ করে দিবা, ইন্টারচেঞ্জ করে দিবা। ইন্টারচেঞ্জ করা হয়ে গেছে, লক্ষ্য করো ইন্টারচেঞ্জ করা হয়ে গেছে। আমি 27-এর সাথে 15-কে ইন্টারচেঞ্জ করে দিয়েছি, দেখতে পাচ্ছ 27 এখানে চলে আসছে। এবার তুমি খুব ভালো করে লক্ষ্য করো, 27-এর আগে কোন সংখ্যা 27-এর চেয়ে বড় নয়, 27-এর আগে কোন সংখ্যা 27-এর চেয়ে বড় নয়, 27-এর পরে কোন সংখ্যা 27-এর চেয়ে ছোট নয়। তার মানে 27 সর্টিং করলে 27-এর যেই জায়গাটা হওয়ার কথা ছিল 27 কিন্তু তার সঠিক জায়গাটা পেয়ে গেছে। এখন পর্যন্ত কয়জন সঠিক জায়গা পাইছে বলো? একজন সঠিক জায়গা পাইছে। কে সঠিক জায়গা পাইছে? 27 আগে আমাদের কোথায় ছিল? প্রথমে ছিল 27। লক্ষ্য করো মাঝখানে চলে আসছে, কোন এক জায়গায় মাঝখানে চলে আসছে, এবং তুমি লক্ষ্য করো 27-এর আগে কোন সংখ্যা 27-এর চেয়ে বড় নাই, 27-এর পরে কোন সংখ্যা 27-এর চেয়ে ছোট নাই। সুতরাং 27 কিন্তু তার সঠিক জায়গাটা পেয়ে গেছে। 27 যেহেতু সঠিক জায়গাটা পেয়ে গেছে, সুতরাং হচ্ছে লক্ষ্য করো তোমার এই 27-কে আমাদের 27-এর নাম হচ্ছে ফার্স্ট পার্টিশনিং এলিমেন্ট। সে হচ্ছে আমাকে দুই টুকরা করে দিয়েছে লিস্টটাকে। এই এক টুকরা হচ্ছে এফ থেকে শুরু করে জে -1 পর্যন্ত, কারণ জে এর মান 7। এক টুকরা হচ্ছে এফ থেকে শুরু করে জে -1 পর্যন্ত, আর এক টুকরা হচ্ছে জে +1 থেকে এল পর্যন্ত। দুইটা টুকরা আমাকে করে দিচ্ছে। এখন লক্ষ্য করো 27 কিন্তু তার সঠিক জায়গাটা পাইছে 27 বার। 27 কে বাদ দিয়ে তুমি এবার চিন্তা করবা, 27 কে বাদ দিয়ে চিন্তা করবা কিভাবে? বাম পাশের টুকরাকে তুমি চিন্তা করো। বাম পাশের টুকরাটা আছে কত? 8, 15, 8, 9, 14, 26, 18। বাম পাশের টুকরাতে এটা আছে। বাম পাশের টুকরাতে আছে 15, 8, 9, 14, 26, 18। এই টুকরাতে তুমি কি করবা? এতক্ষণ পর্যন্ত আমি যেভাবে করেছি এইভাবে তুমি আবার নতুন করে শুরু করবা। নতুন করে শুরু করবা মানে কি সেটা আমি বলছি। বাম পাশের টুকরাতে এফ হবে, এইখানে 15 হবে তোমার এফ, 8 হবে তোমার আই, 18 হবে তোমার হচ্ছে জে এবং এল। ঠিক আমি শুরু থেকে যেভাবে করছি, শুরু থেকে একটাকে এফ ধরছি, একটাকে আই ধরছি, একটাকে জে ধরছি, একটাকে এল ধরছি। ঠিক ওইভাবে তুমি ভুলে যাবা তোমার আগের আই জে কে ছিল, ওগুলো সব ভুলে যাবা। আগে কে ছিল সেটা সব ভুলে যাবা। ভুলে গিয়ে তুমি মনে করবা যে স্যার আমাকে 15, 8, 9, 14, 26, 18 কে দিচ্ছে। এটাকে তুমি মাথায় রাখবা।
যে 15, 8, 9, 14, 26, 18, 27 আর 27 বাদ, তাহলে হচ্ছে যে 18 পর্যন্ত আর কি, 27 আগ পর্যন্ত। তাহলে 15, 8, 9, 14, 26, 18 তুমি মনে করবা স্যার শুধু এটাকে আমাকে সর্টিং করতে কুইকসর্ট করতে দিচ্ছে, তাহলে তুমি করবা কি আবার 15কে ধরবা এফ, এই 8 এর এটাকে আগের মতো করে আগে যেরকম আমরা আই ধরছি ওরকম করে আই ধরবা, জি স্যার। 18কে ধরবা হচ্ছে যে 18 জে আর এল ধরবা, ধরে আবার করবা বাম পাশের অংশকে আবার করবা। করলে বলো দেখি কে সঠিক জায়গা পাবে, বলো দেখি কে সঠিক জায়গা পাবে। 15 সঠিক জায়গা পাবে, কারণ প্রথমবার তোমার কিন্তু সঠিক জায়গা পাইছে 27, তাহলে তোমার 27 সঠিক জায়গা পাইছে প্রথমবার। কিন্তু এখন যদি তুমি বাম পাশের অংশে করো তাহলে তোমার সঠিক জায়গা পাবে 15। লিস্ট আবার 2 টুকরা হয়ে যাবে। আবার যদি আমি করি আবার আরেকজন জায়গা পাবে। এইভাবে আবার ডান পাশের অংশটা তুমি করতে হবে। ডান পাশের অংশে কিভাবে করবা, আবার 29কে ধরবা এফ, 32কে ধরবা জে এল, 55কে ধরবা আই, এভাবে করবা। করলে এখানে 29 সঠিক জায়গা পাবে। তাহলে লক্ষ্য করো এইভাবে সঠিক জায়গা পেতে পেতে, এভাবে সঠিক জায়গা পেতে পেতে এক পর্যায়ে সবাই সঠিক জায়গা পেয়ে যাবে। সবাই যখন সঠিক জায়গা পেয়ে যায় তখন তোমার সব ডাটা সঠিক হয়ে যাবে। কথা বুঝতে পেরেছি? এবার বলো কার কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। তাড়াতাড়ি বলো। সরি একটু তাড়াতাড়ি শেষ করে দিন। তাড়াতাড়ি শেষ করবো। আমি 50 শেষ করতে পারবো, একবার 50 শেষ করতে পারবো। বলো। স্যার ডান সাইডের যে টুকরোটা ছিল সেখানে যদি স্যার 3টে এলিমেন্ট না হয় 2টা এলিমেন্ট হতো তাহলে? 2টা এলিমেন্ট হলেও তোমাকে ধরতে হবে, কারণ কম্পিউটার তো জানে না যে 2টা এলিমেন্ট আছে কি 3টা এলিমেন্ট আছে। তোমার তো চোখ আছে বলে তুমি দেখতে পাচ্ছ, কম্পিউটার কি চোখ তখন আছে? তাহলে আই জে এল এই তিনটাই হয়তো মানে লাস্ট এলিমেন্টটা। ডান পাশে একটাও থাকতে পারে, শুধু 2টা না, একটাও হতে পারে। তো শুধু ধরো 29 আছে, তাহলে কি হবে? সেটাই তো কি হবে মানে হ্যাঁ, তাহলে তো সেটাই আই, সেটা হবে হচ্ছে এফ, এবং সেটা হবে তোমার এ, আচ্ছা আর আই হবে হচ্ছে এফ এর পরেরটা। তখন কন্ডিশন যেটা আছে সেটা কিন্তু ফলস, প্রথমবারে ফলস হয়ে যাবে। সেটা আমি পরে আসছি। তুমি হচ্ছে যে আসো আগে বুঝতে পেরেছো কিনা কুইকসর্ট কিভাবে কাজ করে এটা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, কুইকসর্টের এই ফার্স্ট পার্টিশনিং এলিমেন্ট পর্যন্ত আমি করেছি। তুমি পরীক্ষার জন্য যেটা করবা সেকেন্ড পার্টিশনিং এলিমেন্টের জন্য করবা। সেকেন্ডারি পার্টিশনিং এলিমেন্ট মানে 15 যখন সঠিক জায়গা পাবে। কিভাবে 15 সঠিক জায়গা পাবে বলছি? 15, 8, 9, 14, 26, 18। আমি আবার বলছি যারা বুঝতে পারো নাই, 27 কিন্তু সঠিক জায়গা পর্যন্ত আমি করেছি। এবার 15কে সঠিক জায়গা কিভাবে পাবো? তুমি একদম তুমি ভুলে যাবা তুমি এতক্ষণ পর্যন্ত কি করছিলা, তুমি সব ভুলে যাবা। তুমি ভুলে যাওয়ার পরে তুমি মনে করবা স্যার আমাকে 15, 8, 9, 14, 26, 18কে স্যার সঠিক করতে দিয়েছে। স্যার আমাদেরকে যদি বলে সেকেন্ড পার্টিশন এলিমেন্ট দেখাতে তাহলে আমরা 27টা তো করবোই, সাথে তারপর আবার 15। 27 তো হয়ে গেছে। 27 মানে পর্যন্ত, হ্যাঁ যদি ওই পর্যন্ত এক্সামে আসবে। দেখাতে বলো। হ্যাঁ 27 পর্যন্ত তুমি আসবা প্রথমে, এই পর্যন্ত তো করবাই। করার পর 27 এই পর্যন্ত তো আসবাই। সেকেন্ড পার্টিশনিং এলিমেন্ট বললে এই পর্যন্ত তো করতেই হবে। এখন যে পর্যন্ত আমি করেছি এই পর্যন্ত করতেই হবে। এবার তুমি বাড়তি কতটুকু করবা সেটা শোনো। বাড়তি কতটুকু করবা সেটা শোনো। তুমি ধরে নিবা যে স্যার শুধু আমাকে 15, 8, 9, 14, 26, 18কে সঠিক করতে দিচ্ছে, কুইকসর্ট করতে দিচ্ছে। তুমি ধরবা 15 হচ্ছে এফ, 8 হচ্ছে আই আগের মতো, তারপর 18 হচ্ছে জেল। জেএল, এই 18কে জেএল ধরে তুমি এই অংশ 27-এর আগ পর্যন্ত এই অংশকে করতে থাকবা। করতে করতে করলে কি হবে? 15 সঠিক জায়গা পেয়ে যাবে। 15 যখন সঠিক জায়গা পেয়ে যাবে তোমার বাম পাশের সেকেন্ড পার্টিশনিং এলিমেন্ট বের করা শেষ। এবার তোমাকে ডান পাশে করতে হবে। সেকেন্ড পার্টিশনিং এলিমেন্টে শুধু বাম পাশ করলে হবে না, ডান পাশে করতে হবে। ডান পাশে 29কে ধরবা এফ, 55কে হচ্ছে আই, 32কে হচ্ছে জে এল ধরবা। তুমি ভুলে যাবা যে আগে তোমার কে আই জে কে ছিল, সব ভুলে যাবা, তুমি সব ভুলে যাবা। তুমি ভুলে গিয়ে তুমি ধরবা যে 29, 55 আর 32 আছে। 29, 55 আর 32 আছে। 29, 55, 32 এই তিনটা ডাটা আছে। 29, 55, 32 আছে, এই তিনটা আছে। তাহলে 29কে ধরবা হচ্ছে, আবার বলছি এফ, 55 হচ্ছে আই, 32 হচ্ছে জে এল ধরে এতক্ষণ পর্যন্ত যেভাবে করছি এইভাবে করতে থাকবা। করলে 29 ডান পাশে হচ্ছে 29 সঠিক জায়গা পাবে। বাম পাশে 15 সঠিক জায়গা পেয়েছে, ডান পাশে হচ্ছে 29 সঠিক জায়গা পেয়েছে। 15 এবং 29 হবে হচ্ছে তোমার সেকেন্ড পার্টিশনিং এলিমেন্ট। এই পাশে দুইটাই হবে। হ্যাঁ দুইটাই হবে। বাম পাশে হবে 15 সেকেন্ড পার্টিশনিং এলিমেন্ট,
আর ডান পাশে সেকেন্ড পার্টিশনিং এলিমেন্ট হবে হচ্ছে 29। তাহলে তোমার সেকেন্ড পার্টিশনিং এলিমেন্ট হয়ে যাবে শেষ। এইভাবে হচ্ছে তুমি সেকেন্ড পার্টিশনিং এলিমেন্ট পর্যন্ত করবা। আমি সংক্ষেপে 1 মিনিটে জাস্ট হচ্ছে অ্যালগরিদমটা বলে দেই। লক্ষ্য করো 1 মিনিটে অ্যালগরিদমটা বলে দেন, তুমি কিন্তু ভুলে যাবে সামনের ক্লাসে। এখানে লক্ষ্য করো যে এ হচ্ছে তোমার অ্যারেটা। তুমি বলতে পারো স্যার এ কি জিনিস? এ হচ্ছে লক্ষ্য করো এই যে 27, 8, 9, 32, 29, 18, 15, 26, 55, 14 এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো একটা অ্যারেতে আছে। সেই অ্যারেটার নাম হচ্ছে এ। এই যে 27, 8, 9, 32, 29, 18, 55, 26, 55, 14 এই ডাটাগুলা হচ্ছে একটা অ্যারেতে আছে যার নাম হচ্ছে এ। তাহলে হচ্ছে যে এই যে লক্ষ্য করো আমি লিখছি ভয়েড কিউ শর্ট, কিউ মানে হচ্ছে কুইক শর্ট, কিউ শর্ট মানে কুইক শর্ট, আমি ব্র্যাকেট দিছি প্যারামিটার দিছি, প্রথম হচ্ছে এ, এ মানে হচ্ছে তোমার অ্যারেটা, এ মানে হচ্ছে তোমার অ্যারেটা যে ডাটাগুলো এই যে 10টা অ্যারে যে 10টা ডাটা যেখানে আছে সেটার নাম হচ্ছে এ অ্যারে। তারপরে হচ্ছে প্রথম ডাটাটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে এফ, 27 এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে এফ, এফ এর মানে হচ্ছে 1। এই যে আমি প্রথম ডাটাটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে এফ। লার্জ ডাটাটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে এল, লার্জ ডাটাটার ইন্ডেক্স নাম্বার এল, সেটাকে হচ্ছে আমি এল কে নিয়েছি। তাহলে অ্যারেটা নিয়েছি, প্রথম ডাটাটার ইন্ডেক্স নাম্বার এফ, এফ কে নিয়েছি, দ্বিতীয় ডাটাটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে এল, তাহলে হচ্ছে যে এল কে নিয়েছি। তাহলে আমার কিছু প্যারামিটারটা বুঝতে পেরেছো? এখন কথা আসো আমি এখানে চেক করছি ইফ এল ইজ গ্রেটার দেন এফ। ধরো তোমার একটা ডাটা আছে, বলো দেখি কি হবে। একটা ডাটা আছে, একটা ডাটা আছে, তাহলে এবার ধরো এর মধ্যে শুদ্ধ কন্ডিশন ফলস হবে, মানে কন্ডিশন ফলস হবে, কারণ একটা ডাটা থাকলে তোমার সর্টিং করার দরকার নাই। একটা ডাটা থাকলে শুধু এর মধ্যে ধরো একটা ডাটা আছে, 10 আছে, এর মধ্যে ধরো শুধু 10 আছে, বলো দেখি এফ কত হবে, এল কত হবে? দুইটাই 10 হবে। না 10 হবে না, 1 আর কি। এফ এর মান 1, এল এর মান 1। আমার তো এফ আর এল তো আর 10 না। এফ মানে হলো ও স্যার, হ্যাঁ হ্যাঁ, এফ এর মান হচ্ছে 1, তখন এল এর মান 1। ধরো শুধু 27 আছে, এর মধ্যে শুধু 27 আছে, বাকি ডাটাগুলো নাই, একটাও নাই। ধরো 8, 9, 10, 32 আছে, তাহলে এফ এর মান Sorry, কত? এফ এর মান 1, এল এর মান 1, এফ এর মান 1, এল এর মান 1। ধরো 8, 9, 32, 29, 18, 55, 26, তারপর হচ্ছে 55, 14, এগুলো কোনোটাই নাই। ধরো এগুলো সব নাই, শুধু 27 আছে। তাহলে এফ এর মান কত, এল এর মান কত বলো দেখি? এফ এর মান 1, এল এর মান 1। তাহলে এফ এর মানও 1, এল এর মান 1। তাহলে এফ এর মানও 1, এল এর মানও যদি 1 হয় আর এর এর মধ্যে যদি একটা ডাটা হয়, তাহলে তুমি সঠিক করবা না? করবা না? সঠিক করার দরকার নাই, কারণ একটাই তো ডাটা আছে। একটা ডাটা তুমি কি সঠিক করবে? একটা ডাটা সঠিক করার কিছু আছে বলো? নো স্যার। আমি তোমাকে বললাম যে ছোট থেকে বড় দিকে সাজাও, ডাটাই আছে 27, তাহলে ছোট থেকে বড় দিকে সাজানো কি আছে? একটাই তো আছে ডাটা। তাহলে হচ্ছে আমি বলছি যে ইফ এল ইজ গ্রেটার দ্যান এফ, বলছি যে যদি বেশি ডাটা থাকে, একটা ডাটা হচ্ছে বেশি ডাটা থাকে, তাহলে লক্ষ্য আমাদের এল এর মান কত? আমাদের এল এর মান হচ্ছে 10, আমাদের এল এর মান 10, আমাদের এফ এর মান হচ্ছে 1। তাহলে হচ্ছে যে এল এর মান 10, এফ এর মান হচ্ছে 1। তাহলে বলছি যে বেশি ডাটা যদি থাকে, একটা হচ্ছে যদি বেশি ডাটা থাকে তাহলে বলছি সর্টিং করো, কারণ একটা ডাটা থাকলে তো আমি সর্টিং করবো না। একটা ডাটা থাকলে আমার সর্টিং করার কোন দরকার আছে? দরকার নাই। একটা ডাটা আমি কি সর্টিং করবো? সর্টিং করা থাকলে আমি এই জন্য চেক করছি যে ডাটা কি একটা আছে না একটা চেয়ে বেশি আছে। বলছি যে একটা চেয়ে বেশি থাকলে তাহলে তুমি সর্টিং করো। বলছি ইফ এল ইজ গ্রেটার দ্যান এফ, এল এর মান ধরো আমাদের এই ক্ষেত্রে কত হবে? আমাদের এই ক্ষেত্রে এল এর মান 10, এফ এর মান হচ্ছে 1, তাহলে হচ্ছে 10 ইজ গ্রেটার দ্যান এফ, তাহলে হচ্ছে যে 70। তাহলে 70 হলে বলছি হচ্ছে যে সর্টিং করো, তাহলে সে সর্টিং করবে। সর্টিং শুরু করে বুঝাই দিন প্লিজ। হ্যাঁ, এবার আসো তুমি আই কাকে নিছো? প্রথমবার আই কাকে নিছো বলো দেখি? প্রথমবার আই কাকে নিছো? প্রথমবার আই কে বলো দেখি? প্রথমবার আই কে? প্রথমবার হচ্ছে 8। 8 না, এর মান 2। ও 1 না সরি 2 আই এর মান 2। তাহলে হচ্ছে আই কাকে নিছি বলো? এফ এর পরেরটা। এফ এর মান 1 ছিল, আই এর মান হচ্ছে 2 প্রথমবার। আর এফ এর মান 1, আই এর মান হচ্ছে প্রথমবার 2, সেটা লিখছি। বলছে আই সমান এফ প্লাস 1, আই সমান এফ প্লাস 1, কারণ যদি এফ এর মান তোমার 1 হয়, 1 যোগ 1 মানে 2, তার মানে আই এর মান হচ্ছে 2। সেটাই বললাম যে প্রথমবার আই এর মান হবে এফ এর মানের সাথে 1 যোগ করতে হবে, সেটাই বলছি। বলছে আই এর মান হচ্ছে এফ এর মানের সাথে 1 যোগ করতে হবে। তারপরে প্রথমবার জে কে বলো দেখি? জে কাকে নিছি আমি? প্রথমবার জে কোনটা? প্রথমবার ক্যান্সার। এল। প্রথমবার হচ্ছে জে মান হচ্ছে এল এর সমান, সেটাই লিখছি। লক্ষ্য করো জে সমান এল লিখছি, অ্যালগরিদমে লিখছি জে এর মান হচ্ছে এল। স্যার আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে হ্যাঁ, এখন। আমি শেষ করেছি।
তারপরে কারণ এটা কিন্তু সামনের ক্লাসে বুঝতে গেলে আবার কিন্তু আমার প্রথম থেকে বুঝে আসতে হবে, না কিন্তু তো আমি তো শেষ করতে পারবো না। কারণ যে এইভাবে যদি আমি প্রত্যেকদিন ব্যাকে যাই তাহলে তো আমি তো আমার অ্যালগরিদমের টোটাল 12 চ্যাপ্টার শেষ হয়ে শর্টিং এ তো 1 চ্যাপ্টার মাত্র, আমার শেষ করতে হবে না, শেষ করতে হবে। তো চলো করো যে এটাকে আমি করে এটা পর্যন্ত শেষ করে রাখি তাহলে হবে। এবার হচ্ছে তোমাকে নেক্সট ক্লাসে অ্যাটেন্ডেন্স দিবে না? হ্যাঁ যে আচ্ছা আমি তাতে করে শেষ করে দিই। তুমি কতক্ষণ পর্যন্ত বলো আই কে কতক্ষণ পর্যন্ত আগাবা, আমি সংক্ষেপ করে দিই। আই কে কতক্ষণ পর্যন্ত আগাবা? যতক্ষণ না যে সমান হবে। যে সময় যে বলছি আই লেস দ্যান ইকুয়াল টু জে, বলছি আই জে কে ক্রস না করা পর্যন্ত তুমি আগাবা। বলছে হোয়াইল আই লেস দ্যান ইকুয়াল টু জে, বলছে আই জে কে ক্রস করা পর্যন্ত তুমি হচ্ছে করতে হবে। হোয়াইল আই লেস দ্যান ইকুয়াল টু জে, বলছে আই জে কে ক্রস না করা পর্যন্ত হচ্ছে তোমাকে করতে হবে। এই যে হোয়াইল লুপ দিয়ে সেটা বলছি। এবার লক্ষ্য করো আই কে আগানোর শর্ত কি ছিল সেটা বলছি। বলছি এফ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা হলো আই কে আগানোর শর্ত। লক্ষ্য করো এখানে একটা লুপ দিছি, এখানে একটা লুপ দিছি, লুপ দিয়ে হচ্ছে আই কে আগাইছি। এই যে তোমাকে আই কে আগানোর যে শর্তটা আমি বলছিলাম, আই কে আগানোর যে শর্তটা বলছিলাম, লক্ষ্য করো এখানে একটা আমি লুপ দিছি, এই লুপ দিয়ে হচ্ছে আই কে আগাইছি। আই কে যতক্ষণ পর্যন্ত এফ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এ আই হয়, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা সত্য হয় ততক্ষণ পর্যন্ত আই কে আগাইতে হবে। আই কে আগানোর যে শর্ত তোমাদেরকে আমি এখানে বলছি, সে আই কে আগানোর শর্তটা আমি লিখে দিচ্ছি। তারপর আসো জে কে পিছানোর যে শর্তটা তোমাকে আমি বলছি, আরেকটা লুপ দিয়ে লক্ষ্য করো, আরেকটা লুপ দিয়ে জে কে পিছাইছি, আরেকটা লুপ দিয়ে আমি জে কে পিছাইছি। প্রথম হোয়াইল লুপ দিয়ে আমি করছি আই কে আগাইছি, দ্বিতীয় হোয়াইল লুপ দিয়ে জে কে পিছাইছি। এই লাইনের কথা পরে আসি। এবার যখন হচ্ছে যে আই আটকাই গেছে, যে আটকাই গেছে, তখন আই আর জে আটকাই গেলে আমরা কি করি মনে আছে? আই আর জে আটকাই গেলে আমরা কি করি বলো? আই আর জে আটকাই গেলে আমরা কি আই করি? বাড়িয়ে দিই, জে কমিয়ে দিই। এই ইন্টারচেঞ্জ করি না আমরা? সোয়াপ করি স্যার। সোয়াপ করি। এই তোমরা এত তাড়াতাড়ি কথা বলে যাও কেমনে? তো হচ্ছে যে এ আই আর এ জে কে হচ্ছে সোয়াপ করতে হবে। এই যে বলছি এ আই এবং এ জে কে সোয়াপ করতে হবে, এ আই এবং এ জে কে বলছি সোয়াপ করতে হবে, এ আই এবং হচ্ছে এ জে কে সোয়াপ করতে হবে, সেই কথা বলে দিচ্ছি এখানে। বলছি হচ্ছে যে এখানে ধরো আই সামনে দিয়ে আগাইলো, জে সামনে পিছাইলো, পিছানোর পরে এক পর্যায়ে আই আটকে গেছে, জে আটকে গেছে, বলছি এরপরে এ আই আর এ জে কে সোয়াপ করে দাও। সোয়াপ করে দিচ্ছি। সোয়াপ করার পরে তোমাদেরকে একটা কথা বলছিলাম, কি বলছিলাম বলো দেখি? সোয়াপ করার পরে অটোমেটিক আই এর মান কি করতে হবে? অটোমেটিক এক বাড়াইতে হবে। এই যে অটোমেটিক আই এর মান বলছে আই ইকুয়াল টু আই প্লাস 1, আই এর মান বলছে অটোমেটিক এক বাড়াইতে হবে। তারপরে বলছি অটোমেটিক জে এর মান এক কমাইতে হবে। এই যে অটোমেটিক বলছি জে এর মান এক কমাই দিতে হবে, অটোমেটিক জে এর মান এক কমাই দিতে হবে। এই লক্ষ্য করা এখানে এই বাইরের হোয়াইল লুপটা এখানে শেষ। এভাবে বারবার ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে আই কে আবার আগাবে, জে কে আবার পিছাবে, যখন আটকাই যাবে আই আর জে আবার সোয়াপ করবে। এই যে সোয়াপ দিছি আমি, যখন সোয়াপ করবে, সোয়াপ করার পরে অটোমেটিক আই কে হচ্ছে এক বাড়াবে, জে কে এক কমাবে, আবার লুপ ঘুরে এখানে চলে যাবে, গিয়ে আবার আই কে সামনে আগাবে, জে কে সামনে পিছাবে, পিছনের দিকে পিছাবে, যখন দুজন আটকায় যাবে এ আই আর এ জে সোয়াপ করবে। সোয়াপ করার পরে আবার হচ্ছে যে আই কে এক বাড়াবে, জে কে এক কমাবে। এভাবে সেই অংশের মধ্যে লুপ দিয়েছি, যেহেতু এই অংশের মধ্যে ঘুরতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আই জে কে ক্রস না করে। আই জে কে ক্রস না করা পর্যন্ত বলছি হচ্ছে যে এভাবে চলতে থাকবে। যখন আই জে কে ক্রস করে গেছে তখন তুমি কি করছিলা মনে আছে? আই জে কে যখন ক্রস করে গেছিলা, আই যখন জে কে ক্রস করে গেছিলা তখন কার সাথে কাকে ইন্টারচেঞ্জ করছে বলো? এফ এর সাথে জে, সেটা লিখছি। করো এই হোয়াইল লুপের বাইরে এসে লিখছি আই যখন জে কে ক্রস করে গেছে, কারণ হোয়াইল লুপ যখন টার্মিনেট হয়ে গেল তখন হচ্ছে লুপের বাইরে চলে আসলাম, বললাম যে এফ এর সাথে এ জে কে তুমি সোয়াপ করো। এফ এর সাথে বলছি এ জে কে সোয়াপ করো, কারণ যখন তুমি হচ্ছে আই জে কে যখন ক্রস করে গেছে তখন যে এই যে বাহিরের হোয়াইল লুপ থেকে সে বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পরে বলছি হচ্ছে তুমি এফ এর সাথে এ জে কে সোয়াপ করে দাও। এফ এর সাথে এ জে কে সোয়াপ করে দিলাম, তাহলে সেটাও হলো। তারপর সোয়াপ করার পরে তুমি কয়টা লিস্ট পাইছো বলো? সোয়াপ করার পরে কয়টা লিস্ট পাইছো বলো? দুইটা লিস্ট। বাম পাশের লিস্ট কত থেকে কত পর্যন্ত বলো দেখি? এফ থেকে শুরু করে কোন পর্যন্ত? বলছি হচ্ছে এফ থেকে শুরু করে জে মাইনাস 1 পর্যন্ত। এই অংশের মধ্যে তোমাকে আমি বলছি হচ্ছে তুমি হলো আবার করতে হবে। এটা বলছি না সেকেন্ড পার্টিশনিং এলিমেন্ট বের করতে হবে, এটা বলছিলাম তোমাদেরকে করতে বলছিলাম। তো এই অংশের মধ্যে আবার করতে হবে। সে আবার মানে কি? সে আবার মানে তোমাকে কুইক সর্ট আবার করতে হবে, সেটাই বলছি কুইক সর্ট আবার করতে হবে। কোন অংশ থেকে কোন অংশ? এ অ্যারে এফ থেকে শুরু করে জে মাইনাস 1 পর্যন্ত, বলছি এফ থেকে শুরু করে জে মাইনাস 1 পর্যন্ত এই অংশের মধ্যে কুইক সর্ট আবার করতে হবে।
আবার তোমাদেরকে এটাও আমি বলছি ডান সাইডও করতে হবে। ডান সাইড মানে কি? ডান সাইড মানে হচ্ছে বলছি কুইক শর্ট আবার করতে হবে কোন অংশের মধ্যে? j+1 থেকে শুরু করে এল পর্যন্ত বলছি অ্যারে j+1 থেকে শুরু করে এল পর্যন্ত এই অংশের মধ্যে কুইক শর্ট করতে হবে আবার। তাহলে আমাদের মূল অ্যালগরিদমের নাম কিউ শর্ট। তুমি এখান থেকে কিউ শর্টকে আবার কল করছো, তাহলে সে এতক্ষণ পর্যন্ত যে কাজ করছে এই অংশ আবার করতে থাকবে। এই জিনিসটার নামেই হচ্ছে রিকারশন। লক্ষ্য ডিয়ার স্টুডেন্ট, তুমি হলো কুইক শর্ট করতে বলছি তোমাকে, তোমার ফাংশন নাম কুইক শর্ট। এখান থেকে কুইক শর্টকে আমি আবার কল করছি, কুইক শর্টের ভিতরে বসে কুইক শর্টকে আবার কল করছি। বলছি যে এফ থেকে শুরু করে j-1 পর্যন্ত, এফ থেকে শুরু করে j-1 পর্যন্ত এই অংশের মধ্যে তুমি এতক্ষণ পর্যন্ত আমি যা কাজ করে আসছি, এতক্ষণ পর্যন্ত আমি কি কাজ করে আসছি? আমি হচ্ছে কুইক শর্ট করছি। এই জন্য আমি লিখছি দেখো কুইক শর্ট এ অ্যারের এফ থেকে শুরু করে j-1 পর্যন্ত এই অংশের মধ্যে, এফ থেকে শুরু করে j-1 পর্যন্ত এই অংশের মধ্যে কুইক শর্ট আবার করতে হবে। আমি তোমাকে অলরেডি বলছি কিভাবে করবা, সুতরাং হচ্ছে কুইক শর্ট আবার করতে হবে, সেটি আমি এখানে অ্যালগরিদমে লিখছি। আবার তোমাকে এটাও বলছি ডান সাইডও আবার করতে হবে। ডান সাইড মানে কি? এ অ্যারের j+1 থেকে শুরু করে এল পর্যন্ত এই অংশের মধ্যে আবার করতে হবে। তাহলে হচ্ছে যে লক্ষ্য করো এই অংশের মধ্যে আবার করতে হবে, তাহলে সেই অংশের মধ্যে এই যে সেটা আবার অ্যালগরিদমে লিখেছি। এই সাথে সাথে হচ্ছে আমার ইফ কন্ডিশন শেষ, ইফের শুরু এখানে, ইফের শেষ হচ্ছে এখানে, এবং হচ্ছে যে কুইক শর্ট অ্যালগরিদম শেষ। এ হচ্ছে তোমার কুইক শর্ট অ্যালগরিদম। এটা হচ্ছে আই কে আগানোর লজিক, এটা হলো জে কে পিছানোর লজিক। যখন দুজন আটকায় যাবে এ আই আর এ জে কে হচ্ছে আমি সোয়াপ করে দিব। আই কে হচ্ছে যে সোয়াপ করার পরে আই কে অটোমেটিক এক বাড়াই দিব, জে কে হচ্ছে এক পিছাই দিব। এখানে লুপ দিছি, লুপ বারবার ঘুরতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আই জে কে ক্রস না করে। আই জে কে যখন ক্রস করে যাবে তখন হচ্ছে আমি এফ এর সাথে এ জে কে সোয়াপ করে দিব, যেটা তোমাকে থেকে বলছি। এবং বলছি বাম সাইডে আবার কুইক শর্ট করতে হবে, বাম সাইডে কুইক শর্টের লজিক লিখছি। এখানে বলছি কুইক শর্ট আবার করতে হবে এফ থেকে j-1 পর্যন্ত এবং j+1 থেকে এল পর্যন্ত এই অংশের মধ্যে কুইক শর্ট আবার করতে হবে। তাহলে সে এইভাবে বারবার ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে পুরো জিনিস করে ফেলবে, শেষ কুইক শর্ট। ঠিক আছে, এবার নাম ডেকে নেই। তোমাদের নাম আমি সবাইকে আজকে প্রেজেন্ট দিয়ে দেই, তোমরা ক্লাসে চলে যাও। স্যার লেকচারটা একটু প্লিজ আজকে দিয়ে দিন। হ্যাঁ, সবাইকে আমি প্রেজেন্ট দিয়ে দিব। আর সবাইকে আমি প্রেজেন্ট দিয়ে দিব আজকে ক্লাসে, তোমরা ক্লাসে চলে যাও। কেমন? Thank you, sir. Assalamu alaikum. আসসালামু আলাইকুম স্যার। আর ভিডিওটা দিয়ে দিব, তোমরা ভিডিওটা শুনবা কেমন, কারণ তোমাদেরকে স্যার, সেকেন্ড পার্টিশনিং এলিমেন্ট বের করতে হবে তোমাদের। স্লাইডটা একটু আপলোড করে দেন স্যার বলো। তাড়াতাড়ি গত ভিডিওটা দিছি তো, অলরেডি আপ করছি তো গত ক্লাসে ভিডিও। স্যার গত ক্লাসে আমি ছিলাম কিন্তু লেটেশন করছিলাম তো স্যার 5 তারিখ করছি। তুমি সামনের ক্লাসে বলো, যেহেতু আজকে সময় শেষ, আজকে আর ইয়ে করতে সামনের ক্লাসে দিয়ে দিব, তুমি মনে রেখো। ওকে স্যার, ওকে স্যার। আসসালামু স্যার আলাইকুম ইনভিটেশন লিংকটাও পাইনি। আসসালামু আলাইকুম। ইনভিটেশন লিংক দেখবা যে ওই ইএলএমএস এর শুরুতেই আমি দিয়ে দিয়েছি, ওকে স্যার, ইএলএমএস এর শুরুতেই ইনভিটেশন লিংক আমি দিয়েছি। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তাহলে তোমরা হচ্ছে ডাউনলোড করে নিও, ডাউনলোড করে পড়ো আর কি। হ্যাঁ, তো ঠিক জি আছে। স্যার, আসসালামু আলাইকুম।